আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব রাজনৈতিক আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপট। কারণ বাংলাদেশ একটা আহ, জ্বলন্ত অগ্নিগিরিতে পরিণত হয়েছে শেখ হাসিনা যাওয়ার পরে। এবং আগের যে শেখ হাসিনার নীতি ছিল, কেউ সাথে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব, সেইটা আর থাকতেছে না এখন। হ্যাঁ, এবং সেটা একটা ভালো নীতি ছিল দেশ উন্নতি করার জন্য। কিন্তু আহ, মানুষের চক্রান্তে পড়ে সেই নীতি থেকে এখন আহ, বর্তমান অগ্রগণ্যতান্ত্রিক সরকারকে আহ, বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে, যেগুলি জনগণের সাথে সম্পৃক্ত থাকবে না, যেহেতু নির্বাচিত সরকার না। আবার ওয়ার্ল্ড পলিটিক্সের খেলায় তাদেরকে পড়তে হবে, এটাই স্বাভাবিক। এবং এই সরকারের যেহেতু জনগণের সাপোর্ট নাই, ভোটে নির্বাচিত না, তারা দুর্বল, স্বভাবতই দুর্বল। এবং তারা কোনো সিদ্ধান্ত নিতে গেলে হেজিটেট ফিল করবে বা চাপে পড়ে কুইকলি নিয়ে নেবে। হ্যাঁ, অর্থনৈতিক বাংলাদেশের এখন যুদ্ধ করার মতো কোনো অর্থ নাই। যুদ্ধ করতে প্রচুর অর্থ দরকার, বাংলাদেশের তা নাই। ঠিক আছে, বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, এবং এই সরকার পতনের পরে যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কাটিয়ে উঠতে বাংলাদেশের আরও 10 বছর সময় লাগবে। এবং ইন্ডিয়া এগুলি সব জানে। হ্যাঁ, ইন্ডিয়ার প্ল্যান এখন বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে, এবং সেই লক্ষ্যেই কাজ করতেছে জামাতের পোলাপানরা। এবং জামাতের পোলাপান হচ্ছে ইন্ডিয়ার ট্রাম্প কার্ড এখন। কারণ জামায়াত যতই লাফালাফি করবে, জাতিসংগীত পরিবর্তন করবে, ততই ইন্ডিয়ার পকেট ভারী হবে আমেরিকাকে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা টেররিস্ট কান্ট্রি, এবং এটা কোনো গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই সেই দেশে। তখন আমেরিকা স্বভাবতভাবেই ইন্ডিয়াকে সাপোর্ট করবে। যেহেতু ইন্ডিয়া একটা ট্রানজিশন কান্ট্রি, এখন ইন্ডিয়া কিন্তু আমেরিকার পক্ষেও না, বিপক্ষেও না। হ্যাঁ, এবং এটার আন্তর্জাতিক চাল রয়েছে, যেহেতু চায়নাকে সাইজ করার জন্য রাশিয়ার দরকার রয়েছে ইন্ডিয়ার, সেই জন্য ইন্ডিয়া এই খেলাটা খেলতেছে। কিন্তু ইন্ডিয়া যদি পশ্চিম বাংলায় একটা বেস করতে দেয়, আমেরিকার বেস, এয়ারফোর্স বেস, যেহেতু আমেরিকা খুঁজছে একটা সাউথ সাইডে, চায়নার সাউথ সাইডে একটা ভালো বেস করতে। হ্যাঁ, যেহেতু মায়ানমারের সঙ্গে যে সম্পর্ক চীন করে নিচ্ছে, চীন এখন মায়ানমার এখন চীনের একটা অঙ্গরাজ্য, এবং তাদের একটা বড় বেস করে নিচ্ছে বে অফ বেঙ্গলে। এই পরিস্থিতিতে, হ্যাঁ, যদি তাইওয়ান নিয়ে যুদ্ধ লাগে, হ্যাঁ হয়তো লাগবে, লাগার কথা ছিল যুদ্ধটা গত এপ্রিলে, কিন্তু সম্ভবত এটা গিয়ে নেক্সট ফেব্রুয়ারিতে লাগবে। তখন কিন্তু খেলা ঘুরে যাবে, সম্পূর্ণ খেলা ঘুরে যাবে। কারণ ইন্ডিয়া তখন পরিপূর্ণভাবে আমেরিকার ব্যানারে চলে আসবে। অথবা সে যদি মধ্যপন্থী থাকে, তাহলে রাশিয়াকে সে দমন করে রাখবে, কিন্তু রাশিয়ার কোনো ভূমিকা নাই। কারণ রাশিয়ার এখন ক্ষমতা নাই বললেই চলে। হ্যাঁ, যুদ্ধের ক্ষমতা, সৈন্য সংখ্যা এবং এক্সপার্ট নাই বললেই চলে সেনাবাহিনীতে। হ্যাঁ, প্রচুর মারা গেছে। ঠিক আছে, প্রায় 4-5 লাখ রাশিয়ান মারা গেছে, এবং সেনাবাহিনীর জেনারেলরা পর্যন্ত মারা গেছে, এবং বড় বড় অফিসাররা, দক্ষগুলি সব মারা গেছে। এখন তারা শুধু, যেহেতু জনগণ, রাশিয়া বড় রাষ্ট্র, অনেক জনগণকে রিক্রুট করে মোটামুটি টিকে আছে। তাও রাশিয়ার মধ্যে এখন ইউক্রেন ঢুকে গেছে, বুঝতে হবে। এবং সেখানে এই যুদ্ধ আরও দীর্ঘদিন চলবে। এখন যদি চায়নার সাথে আমেরিকার যে অ্যালায়েন্স আছে, হ্যাঁ, জাপান জাপান বাংলাদেশকে সাপোর্ট করছে স্বাধীনতার পর থেকেই। সেই জাপান আমেরিকায় জাপানে 77টা বেস রয়েছে, এবং কোরিয়ায় 53টা বেস রয়েছে আমেরিকার। ঠিক আছে, এবং গোয়ামে বড় স্পেস রয়েছে, হাওয়াইতে রয়েছে। বিভিন্নভাবে আমেরিকা সাজিয়ে রেখেছে সব কিছু। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ যে আগ্নেয়গিরি তৈরি হয়েছে, যদি ইন্ডিয়া বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র, অর্থাৎ টেররিস্ট রাষ্ট্র হিসেবে দেখাইতে পারে, তাহলে ইন্ডিয়ার কথায় উঠবে বসবে পুরো সামরিক জোট, ওয়েস্টার্ন সামরিক জোট। কারণ অ্যান্টি টেরোরিজমের পক্ষে সবাই। হ্যাঁ, এবং ইন্ডিয়া বসে রয়েছে বাংলাদেশে যাতে টেররিস্টের উত্থান হয়, যেমন জাতীয় সঙ্গীত পরিবর্তন, তারপরে আরও অনেক পরিবর্তন, এবং টেররিস্টদের, জামাতের এবং আরও ইসলামিক ফান্ডামেন্টালরা
সব জায়গায় তাদের পোশাক আশাকে, চাল চলনে, কথাবার্তায় যেন এগুলি প্রকাশ পায়, সেইটা দেখাচ্ছে ইন্ডিয়া এখন। এবং অ্যান্টি টেররিজমের বাংলাদেশকে যদি দেখাতে পারে, অ্যান্টি টেররিজমের যে ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্ট রয়েছে সেটার মধ্যে যদি এখন বাংলাদেশকে দেখাইতে পারে যে বাংলাদেশ এখন মোস্ট টেররিস্ট কান্ট্রি, মোস্ট তালেবানের চেয়েও কঠিন। কারণ আমেরিকা জানে যে বাংলাদেশ থেকে জামাতের বা বাংলাদেশের মাদ্রাসা থেকে অনেকে আফগানি গিয়ে যুদ্ধ করেছে, গাজায় গিয়ে যুদ্ধ করেছে, এবং সিরিয়ায় গিয়ে যুদ্ধ করেছে, এবং অনেকে মারাও পড়েছে, তারা বাঙালি। এবং লন্ডন থেকে বাঙালি মাইয়া পর্যন্ত গিয়ে বিয়ে করেছে আইসিসদের। হ্যাঁ, এই সমস্ত আমেরিকার নখদর্পণে রয়েছে। এখন অ্যান্টি টেররিজমকে কখনোই সাপোর্ট করবে, মানে টেররিজমের কখনোই সাপোর্ট করবে না, এবং অ্যান্টি টেররিজমের পক্ষে সবসময় দাঁড়াবে আমেরিকা, সেটা যে কোনো মূল্যে। এখন ইন্ডিয়া এই দেখাচ্ছে আমেরিকাকে যে বাংলাদেশ একটা টেররিস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে, এবং আমেরিকা অলরেডি রেড লিস্টে বাংলাদেশকে ফেলাই রাখছে। ঠিক আছে, অলরেডি রেড লিস্টেড। তাহলে ইন্ডিয়া এখানে অনেকটা সফল, বাংলাদেশকে রেড লিস্টে দেখাইছে। এখন যদি ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করে দখল করে নেয়, এবং এই সমস্ত সিরিয়ায় যেমন সব আইসিসদের মারছে, বাংলাদেশে এই আইসিসদের যদি সব মেরে ফেলতে পারে, তারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমি আপনাদেরকে দেখাইতে পারছি যারা ওই যে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত সমন্বয়কারী বলে, এদের বিভিন্ন কমেন্ট দেখবেন বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, এরা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, অর্থাৎ আইসিস মুভমেন্ট। এবং এটা ইন্ডিয়া ভালো করেই জানে, এবং এখন আমেরিকাও বুঝতেছে যে এদের টার্গেট ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা, যেটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ এবং আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। কারণ তাদের মেন্টালিটি এরকমভাবে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এবং ইউনুসের যে উপদেষ্টা বা সহকারী, সে কিন্তু এই পুরো ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করার জন্য এক পায়ে খাড়া, এবং ইউনুসও একটা ফাঁদে পড়ছে এইখানে। কারণ সে মডারেট হইলেও এখন সে ইসলামিক ফাঁদে পরিপূর্ণ আটকা, এবং যেহেতু সে জাতে মুসলিম, এবং জাতে বাঙালি হইলেও জাতে মুসলিম এখন বলতে হবে, এবং তার মেন্টালিটি ওয়েস্টার্ন ভিত্তিক হইলেও তার সেই ধর্মের কারণে, নিজের ধর্মের কারণে সে কিন্তু ওই আইসিস মনোভাবকে সাপোর্ট করবে, সব মুসলিমই করে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু দেশকে যারা ভালোবাসে তারা হয়তো এই সন্ত্রাসী কার্যক্রমকে কখনোই সাপোর্ট করবে না, বা টেররিস্ট হওয়ার বা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করার চিন্তাধারা তাদের মাথায় নাই। অনেক ভালো বাঙালি রয়েছে, তাদের মাথায় নাই। হ্যাঁ, যেমন শেখ মুজিব যেমন ভাবছে মুসলিমরা ভাই ভাই, সেই জন্য এই আলবদর বাহিনী, হ্যাঁ, শান্তি বাহিনী, যারা ৭১-এ হাজার হাজার মহিলাদের ধর্ষণ করছে এবং মেরে ফেলছে, এবং স্বাধীনতা মুক্তিযোদ্ধাদেরকে মেরেছে, তাদেরকে তিনি ক্ষমা করে দিচ্ছে, যেহেতু মুসলিম ভাই ভাই, এই শর্তেই কিন্তু ক্ষমা করে দিচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনাও এইরকম, যেহেতু সেও মুসলিম, সে মুসলমানের প্রতি এই প্রীত দেখাইতে গিয়ে, হ্যাঁ, পলিটিশিয়ান, শক্ত পলিটিশিয়ান কখনো ধর্মর মাথায় রেখে কাজ করা উচিত না, কিন্তু সে সেটা করতে গিয়ে জামাতকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে, এবং মাদ্রাসাগুলির জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে, যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যে অর্থনৈতিকভাবে সচল করার সমস্ত ব্যবস্থা করছে শেখ হাসিনা, নিজের পায়ে নিজে কুড়াল মারছে। হ্যাঁ, এখন ইন্ডিয়া যে খেলটা খেলবে, হ্যাঁ, ইন্ডিয়া খেলটা খেলতেছে, এবং সে যদি ডিসেম্বরের আগে, ইন্ডিয়ার ক্যালকুলেশন নভেম্বরে আমেরিকার ইলেকশনের পরে সব কিছু নির্ভর করে, এবং এর আগে যদি আমেরিকাকে কনভিন্স করতে পারে, বাংলাদেশকে টেররিস্ট কান্ট্রি হিসেবে পুরোপুরিভাবে দেখিয়ে কনভিন্স করতে পারে, অলরেডি 70% পারছে, 30% বাকি আছে। যখন এইটা ফুল প্যাকেজটা ওয়ার্ল্ড ওয়াইড মুভমেন্টের মধ্যে বাংলাদেশকে ফেলাইতে পারবে, সেই লক্ষ্যে আগাচ্ছে এখন বাংলাদেশ। পুরোপুরি আইসিস একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, ইসলামিক স্টেট তৈরি করার জন্য, যে বাংলাদেশে যে পায়তারা হচ্ছে সিরিয়ার মতো, একই সিরিয়া রাশিয়াও মারছে আইসিসদের, আসাদও মারছে, আবার আমেরিকাও মারছে, সব দিক থেকে মারছে, ইরাকও মারছে, সবাই মিলে মারছে, তুর্কি মিলে মারছে আইসিসদের। প্রায় 15 মিলিয়ন অর্থাৎ মানে আইসিস মারা পড়ছে। ঠিক আছে,
এখন বাংলাদেশেও এই সংখ্যাটা এরকম 10 থেকে 20 মিলিয়নের মতো আছে আইসিস, ঠিক আছে। এরাও কিন্তু মারা পড়বে। হয় দুটো পথ আছে। হ্যাঁ, যদি চায়নার সাথে যুদ্ধ লেগে যায় তাইওয়ান নিয়ে আমেরিকা, তাইলে এদেরকে ব্যবহার করতে চাবে আমেরিকায়, অথবা চায়না যদি বাংলাদেশকে আক্রমণ করে মায়ানমারকে নিয়ে, তখন এদেরকে ব্যবহার করবে এবং এগুলি মারা যাবে। এখন বাংলাদেশে আর্মির অবস্থান কত? যেহেতু বাংলাদেশের যুদ্ধ করার মতো টাকা পয়সা নাই, দরিদ্র রাষ্ট্র। হ্যাঁ, এবং কোনো দেশেই এখন বাংলাদেশকে কোনো ইনভেস্ট করবে না। একটা ভালো মতো জেনে রাখেন, কোনো দেশ বাংলাদেশে ইনভেস্ট করবে না এখন। যদি করে সেটা রাজনৈতিক কারণে বা অথবা সামরিক কারণে করবে, এবং সেই দিকেই ইউনুস হাঁটতেছে। যদি আমেরিকার বেস করে এবং আমেরিকাকে সুযোগ দেয়, কিন্তু আমেরিকা বাংলাদেশের মতো মুসলিম ফান্ডামেন্টাল কান্ট্রিতে, যেখানে মাদ্রাসা বানিয়ে হাজার হাজার মৌলবাদী তৈরি করা হচ্ছে, ইসলামিক টেররিস্ট তৈরি করা হচ্ছে এইখানে, এবং তাদের জেনারেল যে মুসলিমরা রয়েছে তারাও তাদেরকে সাপোর্ট দিতেছে, মেন্টালি, ইমোশনালি সব ধরনের সাপোর্ট দিতেছে, এই সমস্ত কান্ট্রিতে আমেরিকা কখনো ইনভেস্ট করে না, যদি আমেরিকার বোকা পলিটিশিয়ান না হয়। যেমন মিডল ইস্টে কিন্তু সৌদি আরবের মতো জায়গায়, কুয়েত, কাতার, বাহরাইন, হ্যাঁ, ইভেন জর্ডান পর্যন্ত, তারা কিন্তু ফান্ডামেন্টালিস্ট, এবং ইজিপ্ট পর্যন্ত ফান্ডামেন্টালিস্টদের থেকে তারা দূরে সরে গেছে, এবং তারা আমেরিকার আন্ডারে চলে আসছে, ব্যানারে চলে আসছে। সেই জন্য আমেরিকা ইনভেস্ট করছে। যেমন এখনও প্রায় $10 বিলিয়ন মিশরকে দেওয়া হচ্ছে, এবং $2 বিলিয়ন জর্ডানকে দেওয়া হচ্ছে, খাবার সাপ্লাই দেওয়া হচ্ছে জর্ডানে। হ্যাঁ, এই যে এবং আমরা জানি যে ডেভেলপ কুয়েত, কাতার, জর্ডান সব ডেভেলপ করছে আমেরিকার আন্ডারে। রাশিয়া কিন্তু কোনো কান্ট্রিতে ডেভেলপ করে না। হ্যাঁ, সে সিরিয়া হোক, ইরান হোক, ডেভেলপ করে না। এরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেয়, কিন্তু কোনো কান্ট্রিতে এরা ডেভেলপ করার কোনো সামরিক বা পলিটিক্যাল কোনো সিদ্ধান্ত তাদের নেই। হ্যাঁ, সুতরাং চায়নার যে খেলাটা, চায়না ইনভেস্ট করে এবং সামরিকভাবে দুর্বল করে রাখে, এবং ইনভেস্ট করে যে ক্যাপচার করার যে নতুন কৌশল, এটাও কার্যকারী হচ্ছে না। হ্যাঁ, এবং এরা পলিটিক্যাল এবং সামরিকভাবে এরা আগাতে পারবে না চায়না। হ্যাঁ, এখন বাংলাদেশের পক্ষে যদি দুইটা সুযোগ আছে ইউনুসের, যেহেতু অগণতান্ত্রিক, সেহেতু কোনো দেশ এইখানে এসে অনির্বাচিত সরকার এবং ঢাকা কেন্দ্রিক শুধু কিছু এলিট পার্সনের বা আর্মির সমর্থনে গঠিত সরকার, এবং আর্মির মধ্যে প্রচণ্ড ভাগ রয়েছে বাংলাদেশের। এই মুহূর্তে যদি ইন্ডিয়া আক্রমণ করে, দেখা যাবে 75%-ই তারা অস্ত্র ফেলে ইন্ডিয়ার সাথে যোগ দেবে। 75%, এবং 25%-এর মধ্যে 15% মারা পড়বে যদি এই মুহূর্তে আক্রমণ করে ইন্ডিয়া। এবং পাকিস্তান যে ইন্ডিয়াকে আক্রমণ করবে, বাংলাদেশ আক্রমণ করলে সেটা কিন্তু হবে না। হ্যাঁ, সেটা ইন্ডিয়া বা পাকিস্তান কখনোই করতে যাবে না, কারণ নিজের পায়ে ইন্ডিয়া কুড়াল মারতে, এই পাকিস্তান কুড়াল মারবে না। হ্যাঁ, যেহেতু আমেরিকারকে সঙ্গে নিয়ে কিন্তু বাংলাদেশে ভারত আক্রমণ করবে, এবং টেররিস্ট হিসাবে অ্যান্টি টেররিজমের পুরো ওয়েস্টার্ন সাপোর্টটা সাথে নিয়েই সেটা করতে চাচ্ছে। নইলে শেখ হাসিনাকে যেদিন ভারতে প্রবেশ করছে সেই পরের দিনেই কিন্তু বাংলাদেশে তারা আক্রমণ করতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। তারা জানে সব কিছু এবং তাদের প্রস্তুতি ছিল, কিন্তু তারা পিছপা হয়েছে আমেরিকার কারণে। এখন আমেরিকা যেহেতু 75% কনভিন্স হয়েছে ইন্ডিয়ার পক্ষ থেকে যে এরা টেররিস্ট কান্ট্রিতে পরিণত হচ্ছে, আইসিস বা ইসলামিক স্টেট বাংলাদেশে তৈরি করতে যাচ্ছে, এবং বড় ধাক্কাটা খাবে যদি তারা বাংলাদেশ যদি জাতীয় সঙ্গীত চেঞ্জ করে, বড় ধাক্কা খাবে। এবং সিভিল ওয়ার সম্ভাবনা বেশি আছে বাংলাদেশে, কারণ বাংলাদেশে 7 কোটি আমলীগের ভোটার আছে, তারা জাতীয় সঙ্গীত কখনোই পরিবর্তন করতে দেবে না। হ্যাঁ, জামাতের লোকেরা করতে চায়, এবং এটা প্রোপাগান্ডা আসছে। গোলাম আজমের ছেলে, রাজাকারের 1 নম্বর রাজাকারের ছেলে এই প্রপোজটা করছে। হ্যাঁ, প্রপোজ অনেকে বুদ্ধিজীবীরা বলতেছে যে কেউ প্রপোজ করতে পারে না, রাজাকারের সন্তানের প্রপোজ করা সেই মানসিক এবং মৌলিক এবং যুক্তিযুক্ত কোনো
কথা সে বলে না। এবং ইউনুস নাকি বলছে, আমি জানি না সত্যি কিনা, সূরা ফাতিহা। হ্যাঁ, ইসলাম ধর্ম তো কোনো গান বা বাদ্যযত্ন কোনো কিছুকেই সাপোর্ট করে না, ঠিক আছে, আইসিস তো করে না। সেহেতু সূরা ফাতিহা তো কোনো গান হবে না, জাতীয় সঙ্গীত সঙ্গীত হবে না, ঠিক আছে, এটা সূরা ফাতিহাই হবে। হ্যাঁ, ইসলামের সঙ্গীতেরই নাই কিন্তু আজান, তাহলে আজান রে জাতীয় সঙ্গীত করতে পারে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে, যেহেতু আজান একটা সঙ্গীতের মতোই সুর করে করা হয়, কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া, বাদ্যযন্ত্র আবার চলবে না। আজানকে সঙ্গীত যদি ঘোষণা করে ইসলাম, সেই হিসাবে করতে পারে, কিন্তু সেটা বহির্বিশ্বের ইসলামিক রাষ্ট্রগুলির সঙ্গে আবার সাংঘর্ষিক হবে। মজার ব্যাপার হচ্ছে এখন বাংলাদেশ একটা জ্বলন্ত আগ্নেয়গিরি। হ্যাঁ, এবং কেউই তাদেরকে সাপোর্ট করতেছে না। আর একটা কাণ্ড ঘটবে, যেটা আমি গতবারে আমেরিকান এম্বাসির কয়েকজন লিডারের সঙ্গে, আর্মির লিডারদের সঙ্গে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে কি, যে গার্মেন্টস, পরিপূর্ণভাবে গার্মেন্টস হারাবে বাংলাদেশ। কারণ রোবোটিক এবং এআই ব্যবহার করে গাড়ির পার্টসের মতো এখন গার্মেন্টস কারখানা আমেরিকাতেই তৈরি হবে, এবং কোনো দেশ থেকে পোশাক যাবে না। এটা খুব শীঘ্রই হবে, এবং এটা ইলন মাস্কই করবে, খুব শীঘ্রই করবে। হ্যাঁ, এবং এটা করলে পরে বাংলাদেশের কোনো গার্মেন্টস আর প্রোডাক্ট চলবে না, কাপড়ও যাবে না, এবং তৈরি পোশাকও আমেরিকাতে রপ্তানি হবে না। এবং এটা আমেরিকাকে ফলো করবে সব ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, ইভেন রাশিয়া পর্যন্ত। হ্যাঁ, এবং জাপান, কোরিয়ার মতো দেশগুলিও আমেরিকাকে ফলো করবে। এবং তখন এই থার্ড ওয়ার্ল্ডের যে মেয়েদেরকে বা মহিলারা যে কাজ করতো, সেটার জন্য এটা করে নাই এতদিনে, কিন্তু এখন আর করবে না, কারণ বাংলাদেশ যেহেতু টালমেটাল আগ্নেয়গিরি, সেখান থেকে পোশাক নেওয়া যাবে না, এই চিন্তা থেকে এখন এটা বেরিয়ে আসছে। যে কোনো সময় তাদের সিভিল ওয়ার হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে পোশাকের যে শর্ট আমেরিকায় হবে, সেটা রিকভার করার জন্য এটা করা লাগতেছে তাদেরকে। বাংলাদেশের দরিদ্র মহিলাদের কথা চিন্তা করে এতদিন এই গার্মেন্টসটাকে আইটি এবং রোবোটিক করা হয় নাই, কিন্তু এখন যেহেতু বাংলাদেশের সমস্যা, সেহেতু এটা এখন আমেরিকাতে করা হবে। হ্যাঁ, এখন মেড ইন আমেরিকা সব গার্মেন্টস প্রোডাক্ট পাওয়া যাবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে, অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে বাংলাদেশ যদি গার্মেন্টস হারায়, হ্যাঁ, এবং বিদেশে যারা থাকে তারাও বাংলাদেশে ইনভেস্ট করবে না, টাকা পাঠাবে না, হয়তো পরিবার পরিচর্যার জন্য কিছু টাকা পাঠাবে, হ্যাঁ, যেমন সবাই পাঠায়, হ্যাঁ, এইগুলি পাঠাবে ঠিক, কিন্তু ইনভেস্ট বাংলাদেশে কেউ করবে না। সেহেতু বাইরে থেকে, হ্যাঁ, টাকা বাংলাদেশে ঢুকবে না, যারা বিভিন্ন দেশে কাজ করে বাঙালিরা টাকা পাঠায়। তাহলে বাংলাদেশ যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এই সমস্যার কোনো উত্তরণের কোনো পথ নাই। এখন নির্বাচন দিলেও সেটা সমস্যার সমাধান হবে না। এবং যে ভুলটা করছে, যে আর্মির এইখানে মার্শাল ল দিয়ে, হ্যাঁ, আর্মি ক্ষমতা নিয়ে, পুরোপুরি ক্ষমতা নিয়ে, এবং ছাত্রদের আন্দোলন সব দমিয়ে শক্ত হাতে, এইটা একটা পসিবিলিটি ছিল, এখনও আছে, এদেরকে দমিয়ে পুরো আর্মির হাতে শাসন ক্ষমতা নিয়ে, তারপরে আর্মির আন্ডারে, হ্যাঁ, সব দলকে নিয়ে, আমলিগ সহ সব দলকে নিয়ে নির্বাচন দিলে, সেই নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করলে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হইতো। কিন্তু ওয়াকারের সেই যোগ্যতা আছে বলে আমার মনে হয় না, থাকলে সে অলরেডি করত। এবং সেটা শেখ হাসিনার দিয়ে করতে পারতো, যে হ্যাঁ, আমরা এখন পদত্যাগ করলাম, বা এখন আপনি সংসদ বসিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করেন, বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি করেন, বা তারপরে আপনি নির্বাচন করুক তারা। সেটাও কিন্তু করার সুযোগ করে নাই। মানে অনেক কিছুই করার যাইতো, কিন্তু সেটা কেউই করে নাই বাংলাদেশে। হ্যাঁ, এবং ওয়াকারের সে যোগ্যতা নাই। এবং যারা আর্মিতে কাজ করে, হ্যাঁ, কিছু সংখ্যক লোক রাজনীতি বুঝে, বেশিরভাগই রাজনীতি বোঝে না। হ্যাঁ, যেহেতু রাজনীতির সাথে এরা যুক্ত থাকে না। হ্যাঁ, সেটা আমেরিকা হোক বা সারা বিশ্বে একই অবস্থা। সেই জন্য এরা রাজনীতির কোনো কথাবার্তা এদেরকে বললে এরা বুঝবে না, কারণ এদের পাবলিকের সাথে অত সম্পর্ক থাকে না। সিভিলিয়ান আর মিলিটারি দুইটা আলাদা বিষয়, এবং তারা সিভিলিয়ানের অনেক কিছু বোঝে না, যেহেতু সিভিলিয়ানরা আর্মির অনেক কিছু বোঝে না। হ্যাঁ, যেহেতু আমি দুই দিকে আমি বুঝি, সেই জন্যই আমি কথাগুলি
বললাম, কারণ দুই দিকেই আমার যথেষ্ট এনগেজমেন্ট রয়েছে। হ্যাঁ, যথেষ্ট জ্ঞান আমি সংগ্রহ করতে পারতেছি, যত ডাটা আমি পাচ্ছি, সেহেতু আমি এই কথাগুলি বলতেছি। এখন ঝটপট বাংলাদেশের উঠে আসার একটা পথ আছে, আর্মি যদি সব দলকে নিয়ে নির্বাচিত করে, একটা নির্বাচিত সরকারের কাছে হস্তাপন করে এবং শক্ত হাতে জামাতিদেরকে দমন করতে হবে। বাংলাদেশকে কখনোই একটা টেররিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বা ইসলামিক স্টেট হিসেবে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। এটা যদি আর্মির কমিটমেন্ট হয়, তাহলে সেই লক্ষ্যে আর্মি বাংলাদেশে কাজ করতে হবে। যে ছাত্রদের নিয়ে নতুন রাজনৈতিক করলে সেটা হবে বুমেরাং, কারণ এরা জামাতের একটা অংশ। জামাত এদেরকে ব্যবহার করছে শেখ হাসিনাকে হটিয়ে দেওয়ার জন্য, শেখ হাসিনার পতন ঘটানোর জন্য। এটা পুরো জামাতের চাল এবং শেখ হাসিনা এটা ভালো করে জানতো, কারণ 28শে জুলাই যখন আমেরিকান অ্যাম্বাসিতে মিটিং হয়েছে তখনই এটা বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং তারপরেই তড়িঘড়ি করে শেখ হাসিনা জামাতকে নিষিদ্ধ করছে। হ্যাঁ, কিন্তু জামাতের বি টিম হচ্ছে এই স্টুডেন্টরা। হ্যাঁ, এবং সাধারণ যে ছাত্ররা বা জনগণ সেটা বুঝতে ভুল করছে। তারা ভুল বুঝছে। হ্যাঁ, তারা ভাবছে শেখ হাসিনার অপশাসন এবং শেখ হাসিনার বিরুদ্ধে, তার সরকারের লোকজনের বিরুদ্ধে প্রচুর মিথ্যা ছড়ানো হয়েছে অনলাইনে এবং এগুলিতে বিষাক্ত হয়েছে পরিবেশ। এখন এখন এই সরকারও তাদেরকে, ইউনূসও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে বা সরকারের সবাই অগণতান্ত্রিক সরকার সবাই এর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগের 7 কোটি জেনুইন ভোটার রয়েছে বাংলাদেশে। ঠিক আছে, এরা কিন্তু নীরবে সব কিছু দেখতেছে এবং এরা ভিতরে ভিতরে এরা জ্বলে যাচ্ছে অগ্নিগিরির মতো। অগ্নুৎপাত হচ্ছে না, কিন্তু ভিতরে আগ্নেয়গিরির মতো তারা মানে বয়লিং হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এদেরকে আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনও গ্রহণযোগ্য হবে না, কারণ 7 কোটি লোক এখানে ভোট দিতে যাবে না যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে। হ্যাঁ, তাহলে 17 কোটি লোক, 10 কোটি লোকের সেখানে আবার অনেকে ভোট দেবে না। হ্যাঁ, তাহলে 6 কোটি 7 কোটি ভোটার দিয়ে কখনো 17 কোটির দেশে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এবং জামাতের একটা অনেক শক্তিশালী বিষয় রয়েছে। জামাত প্রচণ্ডভাবে খেপেছিল কিসের জন্য, যেহেতু ইসলামী ব্যাংক জামাতের ছিল, সেটা এসালমের মধ্য দিয়ে সেটা নিয়ে নিচ্ছে। আরও অনেক আওয়ামী লীগ অনেক কাজ করতে চাইছে, করছেও, এবং জামাত সেজন্য প্রচুর পরিমাণে খেপেছিল আওয়ামী লীগের উপরে। এবং তাদের যে পার্টি শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই জন্য পুরোপুরি ফসেছিল জামাত। এবং জামাত এই স্টুডেন্টদের দিয়ে টিম তৈরি করে, এবং এরা সবাই বেশিরভাগই এরা আসছে মাদ্রাসা থেকে, এবং যেহেতু মাদ্রাসা থেকে যারা না আসছে তারাও কিন্তু ওই ইসলামিক স্টেটের চিন্তা ভাবনা। দেখবেন ফেসবুকে তারা পোস্ট দিতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব। এটাই নাহিদের মতো, তারপরে আরও অনেক যারা আছে, এদের সবাই ফেসবুকে যে এদের পোস্টগুলি দেখেন, আমি নিজে দেখছি। হ্যাঁ, এরা এইগুলি লিখতেছে কিন্তু। তাহলে এগুলি কিন্তু ইন্ডিয়া বা আমেরিকা এগুলি নোট করতেছে যে এই ছেলেপেলেগুলি কারা। একটু বুঝতে সময় লাগতেছে, কিন্তু নোট করতেছে। হ্যাঁ, এবং 70% অলরেডি বাংলাদেশ যে টেররিস্ট একটা কান্ট্রি বা ইসলামিক স্টেট মানে টেররিস্ট কান্ট্রি। হ্যাঁ, এটা যদি তৈরি করে তখন পরিপূর্ণভাবে সিরিয়াতে যেভাবে হয়েছে সেই একই সিরিয়ার অবস্থা তৈরি হবে বাংলাদেশে। কারণ এই পৃথিবীতে কোনো ইসলামিক স্টেট বা টেররিস্ট কান্ট্রি তৈরি হইতে দেবে না। আমেরিকা দেবে না, ওয়েস্টার্ন কোনো অ্যালাই দেবে না, ওয়েস্টার্নের যে মুভমেন্ট রয়েছে দেবে না, ইভেন চায়নাও চায় না এবং রাশিয়াও চাবে না। যেহেতু এইগুলি এক হয়ে কিন্তু ইসলামিক স্টেটটা যারা ছিল, হ্যাঁ, 15 মিলিয়ন সবাইকে মানে পাখির মতো হত্যা করছে সবাই মিলে সিরিয়াতে। সুতরাং এই কাহিনী বাংলাদেশে হবে, যতই এরা মাতামাতি করুক, লাফালাফি করুক, যতই কথা বলুক, বা ফেসবুকে মিডিয়ায় এসা, টিভিতে মিডিয়ায় এসা মাতামাতি করুক, এর কোনো দাম নাই। ইন্টারন্যাশনাল পলিটিক্সের কাছে এর কোনো দাম নাই। তাহলে বাংলাদেশ এখন কোন দিকে হাঁটবে? হ্যাঁ, যদি আর্মির ক্ষমতা থাকে, আর্মি সেইভাবে যদি সুশৃঙ্খল হয়, তাহলে আর্মির ক্ষমতা গ্রহণ করে
নির্বাচন দেওয়া উচিত সব দলকে নিয়ে। এই ছাত্র জনতাকে, জামাত এবং ছাত্রদের, জামাতের এ টিম বি টিম, ছাত্র হয়েছে জামাতের বি টিম, জামাতের টিমই আছে, এই দুইটা টিমকে পরিপূর্ণভাবে মানে একেবারে নির্মূল করে দিয়ে, হ্যাঁ, অন্য দলগুলি নিয়ে, জাতীয় পার্টি, বিএমপির পজিটিভ মাইন্ডের যাদের রয়েছে তাদেরকে সামনে এনে, তারেক জিয়াকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়ে এসে এবং আওয়ামী লীগেরকে সংগঠন করার সুযোগ দিয়ে যে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করে সব দলকে সামনে নিয়ে এসে আর্মি যদি নির্বাচন করতে দেয়, আর্মির আন্ডারে সেটা করা সম্ভব। কিন্তু যেহেতু পুলিশ নাই, প্রশাসন নাই, বিচার বিভাগ অকার্যকর করে রাখছে, হ্যাঁ, একটা বাক্স করে রাখছে গভর্নমেন্ট, ইন্টেরিয়াম অনির্বাচিত সরকারের একটা বাক্স করে রাখছে বিচার বিভাগকে। এইখানে কিন্তু কোনো কিছুই পজিটিভ এখনো হচ্ছে না, যতই আপনি ভালো মনে করেন, কোনো কিছুই পজিটিভ হচ্ছে না। বরং ইন্ডিয়া যে বাংলাদেশকে একটা ইসলামিক স্টেট বা একটা টেররিস্ট রাষ্ট্র হিসেবে দেখাতে চাচ্ছে, সেটা 70% অলরেডি প্রতিষ্ঠিত করতে দেখাই ফেলছে অলরেডি ওয়েস্টার্ন কান্ট্রির কাছে। এবং ইন্ডিয়ার একটা প্রচুর বড় লবিস্ট অর্গানাইজেশন রয়েছে আমেরিকাতে এবং লন্ডনে এবং পৃথিবীর সমস্ত জায়গায় একটা ভালো লবিস্ট রয়েছে। বাংলাদেশের শেখ হাসিনার সময় কোনো লবিস্ট ছিল না, ওয়ার্ল্ড ওয়াইডে কোনো লবিস্ট রাখে নাই। এটাই কিন্তু শেখ হাসিনার সরকারের মানে পতনের মূল কারণ, তারা কোনো লবিস্ট রাখে নাই। হ্যাঁ, লবিস্ট সংগঠন করার জন্য বাংলাদেশে নিজের থেকে তৈরি করার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম, কিন্তু তারা গ্রহণ করে নাই। তাহলে দেখা যাচ্ছে যে এই লবিস্ট না থাকার কারণে এখানে কিন্তু বাংলাদেশের কোনো লবিস্ট নাই ইন্টারন্যাশনাল মহলে, এবং ইউনুসের অত ক্ষমতা নাই। ইউনুসকে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসেবেই দেয়। হ্যাঁ, এখানে তার রাজনৈতিক কোনো দূরদর্শিতা নাই, এবং সে যে গ্রামীণ ব্যাংকের বা দরিদ্র জনগণের কে হেল্প করে অনেক দরিদ্রকে হেল্প করছে তা না। সে পলিটিক্যাল কারণে, ইলারির কারণে একটা নোবেল পাইছে, টাকা পয়সার কারণে বিভিন্নভাবে এটা একটা খেলা ছিল। হ্যাঁ, এখন যেহেতু সে এই গভর্নমেন্টের হয়েছে, তারে দিয়ে কোনো কিছুই করা সম্ভব হবে না। তার কথায় আমেরিকা বাংলাদেশে টাকা ঢাকাও দেয় না, অস্ত্রও দিবে না। এটা 100% নিশ্চিত থাকেন। তাহলে আর্মির একটা পথ আছে, আর্মির আন্ডারে পুরোপুরিভাবে এদেরকে, এই ছাত্রগুলি যে লাফালাফি করে এদেরকে সব আটকিয়ে, হ্যাঁ, একদম আর্মির আন্ডারে নিয়ে সেনার দপ্তরে নিয়ে আটকাই রাখা উচিত। হ্যাঁ, এবং এদেরকে পরিপূর্ণ শাস্তি দেওয়া উচিত, দেশ বিদ্রোহী হিসেবে এদেরকে শাস্তি দেওয়া উচিত। জামাতের লোকজন এই বি টিমকে পুরোপুরিভাবে শাসন করতে হবে। হ্যাঁ, এরা বন্য কুকুরের মতো এদেরকে খাঁচায় ঢুকিয়ে শাসন করতে হবে। এ একটা পথ আছে, এবং সেটার দিকে যাবে না, যেহেতু এরা সব আর্মির লোকেরাও মুসলিম। হ্যাঁ, আর একজন মুসলিমকে পিটাবে না, কিন্তু পিটান তো খাইছে সিরিয়ায়, আপনি দেখছেন। ঠিক আছে, তাহলে পিটান খাবে যখন আন্তর্জাতিক মহল ঢুকে খাবে, এবং ইন্ডিয়া যদি আক্রমণ করে, হ্যাঁ, তখন এরা শুধু খাঁচায় ভর্তি হবে না, পুরোপুরিভাবে পাখির মতো গুলি করে হত্যা করবে, যেভাবে সিরিয়াতে করা হয়েছে। ঠিক আছে, এটা হবে মানে পরবর্তী খেলা। কিন্তু বাংলাদেশ যদি বাঁচতে চায় নিজের থেকে, তাহলে আর্মির আন্ডারে গিয়ে শক্তভাবে নির্বাচন দিয়ে আবার যে ক্ষমতা আসবে সে শেখ হাসিনা আসুক, অথবা বিএনপির কোনো লোক আসুক, বা অন্য আওয়ামী লীগের কোনো লোক আসুক, যারা শক্ত হাতে সরকার গঠন করতে পারবে। আর একটা জিনিস করা দরকার, যারা পুলিশকে হত্যা করেছে তাদেরকে বিচার করতে হবে শক্ত হাতে, এবং পুলিশের ভয় দূর করতে হবে, এবং পুলিশকে সুন্দরভাবে গঠন করতে হবে। এর কোনো বিকল্প নাই, পুলিশ ছাড়া কোনো দেশ চলে না, এর কোনো বিকল্প নাই। এই জন্য এখন যে মেন্টালিটি, যে পুলিশ হত্যা করছে যারা, তাদেরকে বিচার না, বরং ছাত্র হত্যা হয়েছে তাদেরকে বিচার। আবার দেখা যাচ্ছে যাদেরকে হত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত ছাত্ররা এখন প্রকাশ্যে হেঁটে বেড়াচ্ছে। এখন পুলিশ হত্যা করছে না কারা হত্যা করছে সেটা তো অনেক কিছু মিডিয়ায় বেরিয়ে আসছে। এখন দেখা যাচ্ছে যে এই পুলিশকে যারা হত্যা করছে, সরকারের অংশ একটা পুলিশ, সেই পুলিশকে যারা হত্যা করছে, দেশবিদ্রোহী আন্দোলন করেছে, দেশদ্রোহী তারা আন্ডারে, তাদেরকে বিচার করা উচিত, এবং পুলিশকে পরিপূর্ণভাবে ক্ষমা করে দিয়ে এবং পুলিশকে সাহস দিয়ে পুলিশ গঠন করা একান্ত দরকার। নাহলে জনগণের লুটপাট এবং ডাকাতি এগুলি কমবে না। ডাকাতি
রবারি এগুলি কমবে না। হ্যাঁ, এগুলি মোহাম্মদের সময়ের স্টাইলের মতো চলবে। ঠিক আছে, এগুলি কমবে না, কারণ এই মেন্টালিটি কোনো মুসলিমদের নাই যে ডাকাতি করা যাবে না। হ্যাঁ, যারা ওই মোল্লাদারি মুসলিম এদের মাথায় নাই, এবং তাদের একটাই এখন বাসনা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করার জন্য। শুধু মডার্ন যারা ইসলাম রয়েছে, যারা দেশকে ভালোবাসে, তারা এটা থেকে একটু পৃথক আছে, কিন্তু তারা আবার গোপনে মনে মনে আবার সাপোর্ট করে ফেলে, যেহেতু ধর্ম মুসলিম ইসলাম, এবং মুসলিম হিসাবে আর এক মুসলিমকে তারা সাপোর্ট করে, এবং তারা কোরআনের কথা বলে, যেমন সূরা ফাতিহা জাতীয় সঙ্গীত হবে, মানে কোরআনের একটা চ্যাপ্টার হবে জাতীয় সঙ্গীত। কারণ আবার কোরআনেই বা ইসলাম ইটসেলফ ডাজ নট সাপোর্ট এনি মিউজিক অর সংস। যাই হোক, এটা একটা বিশ্রী কাহিনী। হ্যাঁ, আগ্নেয়গিরি। এখন এখানে একটা পথ আছে, সেটা আর্মির আন্ডারে যেটা বললাম। দ্বিতীয় পথ আছে ইন্ডিয়া আক্রমণ করে বাংলাদেশকে নিয়ে নেওয়া, এবং এই ইসলামিক চিন্তা ভাবনার যে মন মানসিকতার পিপুলগুলি, এগুলি ধ্বংস করে দেওয়া, এবং পরিপূর্ণভাবে তারপর মাদ্রাসা শিক্ষা বাতিল করে দেওয়া। ইন্ডিয়াতেও এটা করা দরকার, মাদ্রাসা শিক্ষা বাতিল করে দেওয়া। মাদ্রাসা সেখানে আছে, সেখানে সন্ত্রাসী জন্মাবে। হ্যাঁ, মাদ্রাসার কোনো শিক্ষা ব্যবস্থা রাখা যাবে না। ইন্ডিয়া এবং পাকিস্তানেও সেটা করা উচিত, এবং বাংলাদেশেরও সেটা করা উচিত। যতদিন মাদ্রাসা থাকবে ততদিন দেশে কোনো শান্তি থাকবে না। হ্যাঁ, এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে, এবং টাকা পয়সা গভর্নমেন্ট থেকে দেওয়া বন্ধ করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। তাহলে আমি সেটা ফেসবুকে ছেড়েছি। তাহলে এখন যেটা সেটা করতে পারে। আর দ্বিতীয় হতে পারে একটা থার্ড খেলা, এটা মানে ততটা যে রাজনৈতিক বুদ্ধির পরিচয় দেবে সেটা না। আমেরিকা বেস করে, আমেরিকা থেকে অর্থ নিয়ে যেটা ইউনিস এখন আগাচ্ছে, এটা হচ্ছে যে 3 নম্বর প্ল্যান হতে পারে, কিন্তু এটা ইউনি 1 নম্বরে রাখছে এখন। সেটা সেটা বুমেরাং হবে। যেটা আমি বাংলাদেশকে ভালোবাসি দেখে কথাগুলি বলতেছি, দেশের ক্ষতি হোক সেটা আমি চাই না। সেটা হবে আমেরিকার একটা বেস করতে দেবে, এবং বেস করলে পরে আবার ইসলামিক লোকেরা, যারা আমেরিকা মনে মনে আমেরিকা বিরোধী, কিন্তু মনে মনে ভারত বিরোধী, আমেরিকা বিরোধী, তারা এটা ভারতের সাপোর্টাররাও এটার বিপক্ষে যাবে। তারা আন্দোলন করবে, দেশে আর একটা গণজোয়ার হবে, আর্মি দমন করতে চাবে, যেহেতু পুলিশ নাই, অনেক সমস্যা তৈরি হবে, এবং এর ফলে একটা গৃহযুদ্ধ তৈরি হয়ে যেতে পারে। এবং এর ফলে কি হবে, আমেরিকা থেকে প্রচুর টাকা হয়তো ইউনুস গ্রহণ করে দমাই রাখতে পারবে, বা খাবার দাবার অন্য কিছু সহযোগিতা দিতে পারবে, সেটা করতে পারবে। কিন্তু বেস হয়ে যাওয়ার পরে, যেহেতু এটা একটা দ্বীপ, বাংলাদেশের সাথে সংযুক্ত না, অনেক দূর, সেহেতু এইখানে তারা বিশেষভাবে কোনো প্রভাব বাংলাদেশের মেইনল্যান্ডে পড়বে না। হ্যাঁ, তাদের প্রভাব। এবং যেহেতু এয়ার বেস করবে, এখানে আর্মি বেস হবে না, হলে এয়ার বেস হবে। হ্যাঁ, এবং আর্মি সেখানে অল্প পরিমাণে থাকে গার্ড হিসেবে, এয়ারফোর্সকে গার্ড দেওয়ার জন্য, এবং তারা বিভিন্ন ন্যাশনাল গার্ড বা রিজার্ভ থেকে তারা গিয়ে গার্ড দেয়। রেগুলার আর্মি সাধারণত গার্ড দিতে যায় না। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি যে এই পরিস্থিতিতে এই 3rd নম্বর প্ল্যান নিয়ে ইউনুস এখন খেলতেছে। হ্যাঁ, টাকা পয়সা পাওয়ার জন্য, এবং সে তো লুবি, সে ব্যবসায়ী, লুবি, হ্যাঁ, সুদের কারিগর যেটাই বলেন। এবং সে আমেরিকা থেকে, ওয়েস্টার্ন থেকে ডোনেশন নিয়ে, রাশিয়া থেকে ওয়েস্টার্ন দিয়ে ডোনেশন নিয়ে দরিদ্র মহিলাদেরকে দেখিয়ে সেই টাকা দিয়ে সে ফুর্তি করছে সারা ওয়ার্ল্ডে। প্রচুর টাকা পয়সা সে ভাঙছে, এবং রাজকীয় একটা লাইফ সে লিড করছে। হ্যাঁ, আপনি দেখেন শেখ হাসিনা গণভবনে থাকছে, তার একটা টাঙ্গাইলের কয়েকটা শাড়ি পাওয়া গেছে, কোনো কিছুই বিলাসী কিছু পাওয়া যায় নাই। ইউনুসের বাসায় গিয়ে দেখেন, বা ইউনুসের আমেরিকার বাড়িতে গিয়ে দেখেন কি আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি এই পরিস্থিতিতে যে ইউনুস যে পথে হাঁটতেছে, এবং সেটা আমেরিকা তাকে ওইভাবেই হাঁটাবে। ঠিক আছে, আমি কিন্তু বাংলাদেশের পক্ষে কথাগুলি বলতেছি, দেশ বাঁচানোর জন্য আমি কথাগুলি বলতেছি। হ্যাঁ, তাহলে ইন্ডিয়া এবং আমেরিকা যে খেলাটা খেলতেছে, এবং চায়নার এখানে কোনো বেইল নাই। চায়না শুধু ইনভেস্ট করছে, তার ইনভেস্টমেন্টটা যেন ঠিক থাকে সেইটা সে চিন্তা ভাবনা করতেছে। কারণ চায়না পলিটিক্যালি সবখানে দুর্বল, বুঝতে হবে এটা। টাকা পয়সা তাদের হইতে পারে, ইনভেস্ট করার মানসিকতা থাকতে পারে, কিন্তু তারা কোনো একটা মুসলিম স্টেটকে তারা কখনো সাপোর্ট করবে না, যেটা তারা সিরিয়াও করে নাই। হ্যাঁ, এবং তাদের নিজেদের দেশে
উইঘর মুসলিমকে দমন করছে, সে একইভাবে তারাও দমন করতে চাইবে, কারণ অ্যান্টি টেররিজমে সবাই এক, রাশিয়া, চায়না, হ্যাঁ, সারা ওয়ার্ল্ড এক অ্যান্টি টেররিজম, এবং ইসলামিক স্টেট বলতে একটা টেররিস্ট স্টেট, সেইটা যদি বাংলাদেশ করতে চায় ওয়ার্ল্ডের সবাই এক হয়ে যায়, চায়নাও এক হয়ে যায়, রাশিয়াও এক হয়ে যায়, যেটা আমরা দেখছি সিরিয়ায়। হ্যাঁ, সুতরাং এখন যদি সিরিয়ার পথে হাঁটে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের জন্য মানে সিরিয়ার অবস্থা তৈরি হবে। এবং ইউনূসের ভূমিকা এখানে কি হবে, সে হয়তো হাটফেল করে মারা যেতে পারে, একটা পথ আছে। দ্বিতীয়, সে পদত্যাগ করে আমেরিকায় চলে যেতে পারে। হ্যাঁ, তৃতীয়, সে এই খেলা শক্ত হাতে খেলতে পারে, এবং তাতে তার জন্য কোনো ভালো সম্মান বয়ে নিয়ে আসবে না, দেশের মধ্যেও না, বাইরেও না। হ্যাঁ, আর একটা পথ এইখানে আছে যে শক্ত হাতে আমেরিকা যদি যায়, সেটা কখনো আমেরিকা করবে না, কিন্তু একটা পসিবিলিটি আছে যে আমেরিকা গিয়ে শক্তভাবে সেন্ট মার্টিনকে নিয়ে তারপরে বাংলাদেশের ভিতরে হস্তক্ষেপ করতে পারে সামরিকভাবে, এবং আর্মি সেটা একসঙ্গে, বাংলাদেশের আর্মি একসঙ্গে আমেরিকার সঙ্গে কাজ করবে। এইটা একটা, যেহেতু বাংলাদেশের আর্মি, সেই জন্য একটা পসিবিলিটি আছে, যেহেতু বাংলাদেশের আর্মি এখন আমেরিকার আন্ডারে আছে, বলতে হবে আছে। হ্যাঁ, অনেকগুলি কারণ আছে, সেই জন্য আছে। হ্যাঁ, আছে, সেহেতু এইটা যদি করে, এবং ইউনূস সেটা চাচ্ছে যে ওইটা যদি করে এবং পলিটিক্যালি এবং মিলিটারি হস্তক্ষেপ করে, তাহলে সেটা খুবই মানে শক্ত হাতে যদি করে, হ্যাঁ, তাহলে এটা বাংলাদেশের জন্য আর একটা ফল বয়ে আনতে পারে, ভালো ফল আবার খারাপও, এবং সেটা ভালো হবে কি না সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ কত ফান্ডামেন্টাল বাংলাদেশের মানুষ সেটা তখন বোঝা যাবে, এবং তারা মরতে প্রস্তুত কিনা তাদের ইসলামের জন্য, সেটা তখন বোঝা যাবে। যেমন আইসিস যারা, তারা ইসলামের জন্য মরতে প্রস্তুত, এবং সেই জন্যই মারা পড়ছে 15 মিলিয়ন, 15 মিলিয়ন। তাহলে আমরা যদি দেখি যে এই পরিস্থিতিতে বাংলাদেশের এখন দিকে যাচ্ছে, কোন দিকে মন নাই কিছুই বলা যায় না। হ্যাঁ, কারণ আর্মির শক্তভাবে প্রথম যে কাজটা করলে ভালো সেটা করতে পারে নাই, বা করবে যে সেটা করার মতো ক্ষমতা বা পাওয়ার তারা গ্রহণ করবে সেরকম মন মানসিকতা আমরা দেখি নাই আর্মির। কারণ একটা বয়স্ক মহিলা, সে যেই হোক, তার সব ঘরেই তো বয়স্ক মহিলারা আছে, তাই না? মা, কাকি, চাচি, দাদা, দাদি, তাদের অন্তর্বাস নিয়ে যে কাহিনী করছে, এটা ওয়ার্ল্ডের কেউই ভালো চোখে দেখে না, এবং আর্মিকে সেটা শক্ত হাতে দমন করার কথা ছিল, এবং শেখ হাসিনাকে প্রোটেক্ট করার জন্য নির্বাচিত একটা সরকার, যেভাবেই নির্বাচিত হোক, সরকারকে গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আর্মি করতে পারত, সেই ক্ষমতা আর্মির ছিল, কিন্তু সেটা সে করে নাই। হ্যাঁ, এবং শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠিয়ে দিয়ে আর্মি আর একটা পথ খুলে দিচ্ছে ইন্ডিয়ার জন্য, এবং সেটা ইন্ডিয়া এখন চলবে। আমি ইন্ডিয়ারও পক্ষে না, আমি বাংলাদেশেরই পক্ষে, আমি আমেরিকারও পক্ষে না, আমি বাংলাদেশের পক্ষে কথাগুলি বলতেছি। হ্যাঁ, এখন ইন্ডিয়া শেখ হাসিনাকে ব্যবহার করবে, এবং শেখ হাসিনার যে 7 কোটি ভোটার রয়েছে বাংলাদেশের, হ্যাঁ, একদম রেজিস্টার্ড ভোটার, এরা কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, এদেরকে এখন তুরুকের টাক হিসেবে ব্যবহার করতে পারে, এবং যেহেতু 70% আর 30% যদি দেখাইতে পারে ওয়েস্টার্ন কান্ট্রিগুলিকে ইন্ডিয়া যে পুরোপুরি একটা ইসলামিক স্টেট বা টেররিস্ট স্টেট, তখন ইন্ডিয়া পরিপূর্ণভাবে বাংলাদেশ দখল করে নিয়ে এদেরকে মেরে ফেলার পরিপূর্ণ অর্থনৈতিক, সামরিক এবং মানসিক সব ধরনের সাপোর্ট পাবে ওয়েস্টার্ন থেকে, এবং সেটা তখন আর বাংলাদেশ কান্ট্রি বলতে আর কোনো দেশ থাকবে না, অথবা একটা রাজ্য হিসেবে অথবা আলাদা রাষ্ট্র হিসেবে শেখ হাসিনা বাম লীগে বসিয়ে একটা রাষ্ট্র করে দিতে পারে। যদি ইন্ডিয়া 71 সালে যেভাবে উদারতা দেখাইছে, সেই উদারতা যদি দেখায়, হ্যাঁ, কেউ দেখানোর সম্ভাবনা নাই বললেই চলে, কারণ ইন্ডিয়ার 7 সিস্টারকে বাঁচাতে চায়না আক্রমণ করলে তখন বাংলাদেশের একটা অঞ্চল দরকার, সেই হিসাবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা ইন্ডিয়া আক্রমণ করলে ইন্ডিয়া সেটা করতে দেবে না, বাংলাদেশ অনেক রাজ্য মানে অনেক জায়গা হারাবে। হ্যাঁ, যদিও থাকে, অথবা বাংলাদেশের জায়গা থাকবে, কিন্তু বাংলাদেশকে তারা একটা উপদেশ হিসাবেই, রাষ্ট্র হইলেও উপরাষ্ট্র হিসাবেও তারা নিয়ে নেবে।
এবং সেটা হোক, সেটাও আমি চাই না। হ্যাঁ, এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনো লিডার নাই যে কোন দিকে থেকে রক্ষা করতে পারে। বাংলাদেশের সেরকম কোনো লিডার নাই। হ্যাঁ, কোন দিকে থেকে রক্ষা করবে? ইউনুসকে যে জন্য আর্মি বসাইছে, হ্যাঁ, সেই পথ ইউনুস হাঁটতে পারতেছে না। সেই খেইল হারাই ফেলতেছে। কারণ এই মুহূর্তে দরকার বাংলাদেশের অর্থ, এবং অর্থ গ্রহণ করার লেগে সে এখন আমেরিকার বা ওয়েস্টার্নের যে অর্থ শক্তি রয়েছে সেগুলির সঙ্গে এখন IMF এবং অন্যান্য শক্তি রয়েছে সেগুলির সঙ্গে এখন নেগোসিয়েশন করার চেষ্টা করতেছে। এবং যদি সিভিল ওয়ার করতে চায়, কারণ ইন্ডিয়া চায় না বাংলাদেশে আমেরিকার বেস হোক। হ্যাঁ, আর ইন্ডিয়া যদি চাইতো তাহলে ইন্ডিয়া নিজের দেশেই আমেরিকার বেস করে নিত, কিন্তু সেটা সে করে নাই। এবং ইন্ডিয়াও চায় না আমেরিকার বেস হোক বাংলাদেশে। কিন্তু ইন্ডিয়া এখানে একটা বুমেরাং খেলা খেলতেছে, কারণ সে চায়নার সাথে যদি আমেরিকার যুদ্ধ লাগে তাহলে ইন্ডিয়া সেই যুদ্ধে অংশগ্রহণ করবে চায়নার বিপক্ষে গিয়ে আমেরিকার সাথেই। আবার এখন আমেরিকার বিরোধিতা করতেছে যে দক্ষিণ অঞ্চলে কোনো বেস করতে দিতে চায় না। তখন কিন্তু ইন্ডিয়ার মাটি ব্যবহার করেই কিন্তু চায়নাকে আমেরিকা আঘাত করবে, এবং ইন্ডিয়ারও যোগ দিতে হবে, ইন্ডিয়ার সৈন্য পাঠাইতে হবে, কারণ চায়না ইন্ডিয়াকেও আক্রমণ করবে। হ্যাঁ, এবং সম্ভবত নেপাল আরও ইন্ডিয়ার অনেক অংশ নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তখন মানে চতুর্দিক থেকে হ্যাঁ ইন্ডিয়া বিপদে থাকবে। ইন্ডিয়া সেটা ক্যালকুলেট করতেছে। এখন বাংলাদেশের বেস হলে, আমেরিকান বেস বাংলাদেশে হলে সেটাও ইন্ডিয়া মেনে নিতে পারতেছে না এখন। হ্যাঁ, বিরোধিতা করতেছে। আবার যুদ্ধ লাগলে তাইওয়ানকে নিয়ে, তখন কিন্তু আবার অন্য খেলা ইন্ডিয়া শুরু করতে বাধ্য হবে। হ্যাঁ, কারণ নিজেকে বাঁচানোর জন্য চায়নার আক্রমণ থেকে, হ্যাঁ, তখন ইন্ডিয়া আমেরিকার সঙ্গে যোগ দেবে, তখন রাশিয়া ছেড়ে দেবে, আমেরিকার সঙ্গে পরিপূর্ণভাবে যোগ দেবে। এবং এটা হইলে সেজন্য তাইওয়ানের যুদ্ধ অনেক লাভ আছে আমেরিকার, কারণ ইন্ডিয়া তখন আমেরিকার পকেটে চলে আসবে। হ্যাঁ, পাকিস্তান পরিপূর্ণ আমেরিকার পকেটে চলে আসবে, চায়নার সঙ্গে আর থাকতে পারবে না। হ্যাঁ, এবং আফগানরাও তখন সাইজ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে মিডল ইস্টের অনেক কান্ট্রিও সাইজ হয়ে যাবে, এবং আফ্রিকার অনেক কান্ট্রিগুলি সাইজ হয়ে যাবে, যেহেতু চায়না সেখানে ইনভেস্টমেন্ট করছে, এগুলি কোনো আর থাকবে না। হ্যাঁ, এবং আমেরিকার অনেক ধরনের লাভ আছে এই যুদ্ধে। চায়নারও লাভ আছে যদি তাইওয়ানকে নিয়ে নিতে পারে, কিন্তু তাইওয়ানকে নিতে কোনোভাবেই দেবে না আমেরিকা। হ্যাঁ, এবং এই যুদ্ধে সব এশিয়ার সব দেশ, মানে দক্ষিণ এশিয়ার সব দেশ জড়াবে। হ্যাঁ, সব দেশ জড়াইতে বাধ্য হবে। যে দেশ কখনো যুদ্ধ করে নাই, থাইল্যান্ড, তারাও কিন্তু এই যুদ্ধে জড়াবে। হ্যাঁ, থাইল্যান্ড এখনো কোনো দেশের অধীনে যায় নাই তাদের ইতিহাসে, এবং সেটাও তারা এই যুদ্ধে তারাও জড়িয়ে পড়বে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে সিঙ্গাপুরের মতো দেশও জড়িয়ে পড়বে, এইখানে কেউ রক্ষা পাবে না। সুতরাং এই এপ্রিলের আগে, মানে 2025 সালের এপ্রিলের আগে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলতে হবে, পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, এবং তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তে দেশকে বাঁচানো যাবে। শেখ হাসিনার সিদ্ধান্ত আপনি যতই তার বিরোধিতা করেন, তার যে সিদ্ধান্ত ছিল কেউ সাথে মানে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব, চায়নার সাথেও বন্ধুত্ব, সবার সাথে বন্ধুত্ব, এইটা আমেরিকা কখনো মেনে নেয় নাই, এবং সেটা তার জন্য, বাংলাদেশের জন্য ভালো ছিল। কিন্তু তার কিছু গোঁড়ামির জন্য তার আবার সমস্যা তৈরি করছে। জামাতদের উঠিয়ে বাংলাদেশের এই যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার দিকে যে চলতেছিল, সেইটাকে সে অন্ধের মতো সাপোর্ট করে গেছে, সেটাকে দেখে নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই কারণে। কারণ জামাতের যে সাপোর্টটা, এটা শুধু মাদ্রাসা ভিত্তিক কিছু অল্প সংখ্যক পোলাপান, এছাড়া আর কেউ না, সাধারণ জনগণ কিন্তু না। কিন্তু সাধারণ জনগণও এই সময় অন্ধ ছিল স্টুডেন্ট আন্দোলনে, ভাবছে তারা স্টুডেন্ট আন্দোলনে কোঠা নিয়ে আন্দোলন করে। আসলে কোঠা নিয়ে কেউ কোনো আন্দোলন হয় না এইখানে, এগুলোই সব ছিল জাস্ট একটা শুরু করা আন্দোলন। হ্যাঁ, এটা জামাত ভালো করেই জানতো, এবং এই কারিগররা যারা সমন্বয়কারী এরা সবাই জানতো। হ্যাঁ, এরা সবাই জানে এটা একটা খেলা ছিল শুধু প্রথম শুরু করার, জনগণকে নামানোর মাঠে, সাধারণ জনগণকে। এবং এই সাধারণ ছাত্রছাত্রী এরা বাপের খাইয়া, হ্যাঁ, নিজের খাইয়া এগুলি কেউ করতে চায় না, বাপের হোটেলে খাইয়া
তারা এগুলি করছে, ঢাকার কিছু পোলাপান, এবং পরে বিভিন্ন জায়গা থেকে যোগ দিছে, জামাতের বি টিম হয়ে গেছে এরা। তাহলে দেখা যাক এখন কোন দিকে দেশ যায়। কিন্তু আগামী এপ্রিলের আগে বাংলাদেশে যদি গণতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়, তাহলে বাংলাদেশ মানে চায়নার আক্রমণেও পড়বে, আমেরিকার আক্রমণে পড়বে, ইন্ডিয়ার আক্রমণে পড়বে, এবং বার্মিজদের আক্রমণে পড়বে, এবং একটা পরিপূর্ণ অগ্নিউগ্রিতে পরিণত হবে বাংলাদেশ। হ্যাঁ, এবং এইখানে তখন দেখা যাবে বাংলাদেশ বে অফ বেঙ্গলে আমেরিকার নৌবাহিনী গেছে, এইখানে চায়না শক্ত ঘাঁটি আছে এখন মানে সেখানে তাদের নৌবাহিনীও পাঠাবে, এবং ইন্ডিয়া এখানে শুধু প্রথমে দেখবে, কারণ ইন্ডিয়া চালাক তো। হ্যাঁ, শুধু দেখবে দেখবে দেখবে, পরে যেখানে সুযোগ পাবে সেটা আমেরিকার পক্ষেই যাবে, এটা আমেরিকাও জানে, এটা ইন্ডিয়াও জানে, এই আমেরিকার পক্ষে যোগ দেবে, এবং দেখা যাচ্ছে অটোমেটিকলি ভাবে এখানে যে ইসলামিক রাষ্ট্র যাদের প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন ছাই হয়ে যাবে। ঠিক আছে, এটা কোনোদিনও পৃথিবীতে সম্ভব হবে না, আর কোনোদিনও হবে না। যারা করতে চায় তারা বোকার স্বর্গে বাস করতেছে। হ্যাঁ, এটা আমেরিকা যতদিন বিশ্ব পাওয়ারে আছে, চায়না আছে বা রাশিয়া আছে, হ্যাঁ, কেউই করতে দেবে না, চায়নাও করতে দেবে না। সুতরাং সিরিয়াতে যখন পারে নাই, তার পৃথিবীর ইরাকে পারে নাই, আর কোথাও পারবে না। হ্যাঁ, আর কোথাও পারবে না। বাংলাদেশের সেই অর্থনৈতিক ক্ষমতাও নাই। ঠিক আছে, সুতরাং ওই মাদ্রাসা মসজিদ নিয়ে এবং এই সমস্ত ছাগল্লা দাঁড়িয়ালা টোকাই পোলাপান নিয়ে, হ্যাঁ, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে স্বপ্ন যারা দেখেন, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। বোকার স্বর্গে বাস করতেছেন। এগুলি সারেন, দরকার হইলে ইসলাম সারেন। হ্যাঁ, এগুলি ইসলাম কোনো ভালো ধর্ম না, এটা আরবিয়ান প্যাগান ধর্ম। ঠিক আছে, এবং এটা আল্লাহ আব্রাহামের ঈশ্বর না, ইসহাকের ঈশ্বর না, জাকবের ঈশ্বর না। এটা যারা ইসলামিক গবেষক তারা এখন ভালো করে জানে। হ্যাঁ, ভালো করে জানে। সুতরাং এখানে যে এই ধর্মের মধ্যে দিয়ে কেউ স্বর্গে যেতে পারবেন না, বেহেশতে যেতে পারবেন না। এই ধর্মে পাপের কোনো ক্ষমা নাই, এবং এই ধর্ম পাপ করতে শিখায়। মোহাম্মদের 40 বছর বয়সের আগে সে ভালো লোক ছিল। হ্যাঁ, ইসলাম এই সেই জিবরিল শয়তানের সঙ্গে দেখা করার পরে সে পরিপূর্ণ ডেমোনাস্ট্রিয়া হাবিজাবি কাজ করছে। দেখেন তার লাইফটাই আপনি যাচাই করে দেখেন। সুতরাং দরকার হইলে আপনি ইসলাম ছেড়ে দেন, কিন্তু ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার স্বপ্নই পৃথিবীতে আপনি দেখেন না, কারণ সেটা টেররিস্ট হিসেবে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে রিকগনাইজ করবে, এবং ইন্ডিয়া সেই সুযোগটাই নিতে যাচ্ছে। এবং ইন্ডিয়ার 7 সিস্টার রক্ষা করার জন্য বাংলাদেশ এখন ইন্ডিয়ার দরকার। আপনি কি সেটা হতে দেবেন? ইন্ডিয়া বিরোধিতা করলে এখানে কোনো লাভ নাই। এখানে আপনাকে প্রথমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে। হ্যাঁ, শেখ হাসিনার যতদিন পারছে দেশটাকে উঠাই নিয়ে আসছিল। হ্যাঁ, শেখ হাসিনা চান না, ঠিক আছে, কিন্তু গণতান্ত্রিক ভালো রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, সেই লিডার কেটা আপনাদের? হ্যাঁ, একটা লিডারের নাম বলেন, সেই লিডার কেটা? সমস্ত লিডারদের, আওয়ামী লীগের লিডারদের দেশ ছাড়া করছেন, বিএনপির লিডারের আওয়ামী লীগ দেশ ছাড়া করছে। হ্যাঁ, এখন লিডার আছে কারা? জামায়াতের আছে। জামায়াতের আবার কিছু লোককে ফাঁসি দিয়ে দিচ্ছে বা বয়স্ক মরে গেছে। হ্যাঁ, এদেরকে আপনি এখন বাংলাদেশে নেতৃত্ব শূন্য করে দেওয়া হয়েছে। যেমন 14ই ডিসেম্বর করে দিচ্ছিল পাকিস্তান, ঠিক একইভাবে এখন এই বিভিন্ন খেলা খেলে বাংলাদেশকে এখন লিডার শূন্য করে দেওয়া হয়েছে। এখন কোনো লিডার বাংলাদেশে ভালো লিডার খুঁজে পাবেন না। এই সমস্ত টোকাই পোলাপান, হ্যাঁ, এরা কি লিডার নাকি? এদেরকে কে ভোট দেবে? হ্যাঁ, বা এদেরকে কে চায়? কেউই চায় না, ফালতু পোলাপান। হ্যাঁ, এই সমস্ত পোলাপানের পিছনে যারা নাচে তারা ওই মিলিয়নের বাসির মতো বোকা ছাড়া আর কিছুই না। এই জন্য এখন দেশকে যারা ভালোবাসেন তারা এগিয়ে আসেন, এবং গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা করা যায় অতি দ্রুত, এবং সব লিডারদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এতে যদি তারেক জিয়াকেও ফিরিয়ে নিয়ে আসতে হয় বিএনপিকে সুগঠিত করার জন্য, সেটাও করেন। হ্যাঁ, যদি জয়কে নিয়ে আসা লাগে সেটাও করেন। হ্যাঁ, জয় ভালো লোক, তাকে নিয়ে আসেন, সেটাও করেন। হ্যাঁ, এবং সবাইকে নিয়ে আসে সুযোগ দিতে হবে। আইন শৃঙ্খলা নাই, সেখানে কোর্টের আইন শৃঙ্খলার ভয় দেখিয়ে, কেসির ভয় দেখিয়ে কেউকে রাখা যাবে না। এইগুলিকে সব ক্ষমা করে দিতে হবে। হ্যাঁ, সব ক্ষমা করে দেন। আওয়ামী লীগের, বিএনপির সমস্ত নেতাদের সমস্ত কেস টেস উঠাইয়া এগুলি, ইউনুসের যেমন কেস আপনি
পানি করে দিচ্ছেন। এদেরকে কেসকে পানি করে দেন, সব উন্মুক্ত করে দিয়ে দেশে সবাইকে নিয়ে আসেন। শেখ হাসিনাকে দেশে আইসা বলেন দল সংগঠন করতে, বা শেখ জয় আইসা করুক। হ্যাঁ, শেখ হাসিনা না আসলে জয় আইসা করুক। তাদেরকে আমলিগ গুছানোর সুযোগ দেন, বিএনপি গুছানোর সুযোগ দেন, জাতীয় পার্টি গুছানোর সুযোগ দেন, এবং জামাতের এ এবং বি টিমকে হ্যাঁ আউট অফ সাইটে রাখেন। হ্যাঁ, তারা যদি নির্বাচন করতে চায় লিমিটেডভাবে তাদেরকে সেটা করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনি যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠা করেন, জনগণের প্রচণ্ড সাপোর্ট থাকে, হ্যাঁ, এই সরকারকে মাইনে নিতে হবে সবাই। যে নতুন নির্বাচিত সরকার আসবে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, বা জাতীয় পার্টি হোক, এদেরকে নিয়ে হ্যাঁ নতুন দল গঠন করলে এটা বুমেরাং হবে এবং একটা ফাইজলামি করা ছাড়া কিছুই হবে না। সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সাহায্য করবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে গণতন্ত্র বাংলাদেশে কোনোদিনই প্রতিষ্ঠিত হবে না, 100% গ্যারান্টি দিচ্ছি। 7 কোটি ভোটার বাদ দিয়ে, বা 17 কোটির মধ্যে 7 কোটি ভোটার বাদ দিয়ে আপনি কখনো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য সব কিছু পজিটিভ আকারে নিয়ে, শত্রুতমী কথাবার্তা বাদ দিয়ে, হ্যাঁ, যে শেখ হাসিনারে ফাঁসি দাও, হ্যাঁ আওয়ামী লীগের অমুক নেতাকে ফাঁসি দাও, হ্যাঁ বিএনপির ফাঁসি দাও, এগুলি সব এখন গ্রেস শো করতে হবে এই সরকারের। যেহেতু সে নিজেও নির্বাচিত না, ইন্টারিম গভর্নমেন্টের এটা লাস্ট সুযোগ আছে যে সবাইকে ক্ষমা করে দিয়ে, সব কেস উঠিয়ে দিয়ে, সব দলকে সমান সুযোগ দিয়ে, 3টা দলকে জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগকে সমানভাবে সুযোগ দিতে হবে, সবাই কেস উঠিয়ে দিতে হবে। বিএনপি জামাতও চাইছে, এবং একটা পুলিশকেও ক্ষমা করে দিতে হবে, কোনো পুলিশের বিচার হবে না। ঠিক আছে, পুলিশ রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে হত্যা করছে, তার কোনো বিচার হবে না, তাহলে রাষ্ট্রকে বিচার করা হবে। এই যদি নীতি গ্রহণ করতে পারেন, হ্যাঁ, তাহলে এই ইউনিশ সরকার হ্যাঁ ভালো একটা পদক্ষেপ নিতে পারবে। কিন্তু যদি এই সবগুলি পদক্ষেপের কোনোটাই না নিয়ে শুধু বসে থাকে আর সময় পাস করে, তাহলে যুদ্ধের দাবানালে, হ্যাঁ, চায়না আমেরিকা তাইওয়ানকে নিয়ে যুদ্ধের দাবানালে এবং ইন্ডিয়ার দাবানালে বাংলাদেশ পড়তে থাকবে, একদম জলীয় আগ্নেয়গিরিভাবে পড়তে থাকবে, কোনো দেশ ধ্বংস হয়ে যাবে। প্রশাসন অলরেডি ধ্বংস, পুলিশ ধ্বংস, হ্যাঁ, কোর্ট কাচারি সব ধ্বংস হয়ে গেছে, কোনো ইনস্টিটিউশনের বাকি নেই, ব্যাংক পর্যন্ত ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের। হ্যাঁ, সালমান আফ রহমানকে ছেড়ে দিতে হবে, হ্যাঁ সব ছেড়ে দিতে হবে, এবং তাদেরকে দিয়ে প্রতিজ্ঞা করাইতে হবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না, এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে ওই এক শর্তে, সবাইকে একসঙ্গে ক্ষমা করে দিতে হবে। কোনো টেররিস্ট বা এই ধরনের খারাপ কাজে অংশগ্রহণ করা যাবে না, হত্যা, গুম, মানবাধিকার বিরোধী কোনো কাজে তারা অংশগ্রহণ করবে না, এই শর্তে সবাইকে ক্ষমা করে দিতে হবে, এবং তারপরে তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে সবাইকে, আওয়ামী লীগ, বিএনপি সবাইকে, জাতীয় পার্টির সবাইকে, এবং জামাত যুদ্ধাপরাধীর দল হিসেবে তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করেই রাখতে হবে। হ্যাঁ, আর যদি সেটা না করতে পারেন ইসলামের পীড়িত দেখাইয়ে, হ্যাঁ, তাহলে আপনাকে তাদেরকে লিমিটেড আকারে সুযোগ দিতে হবে। হ্যাঁ, গণতন্ত্র যত দ্রুত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, ততই ইউনুসের লাভ, সম্মান নিয়ে সে বিদায় নিতে পারবে। আর যদি না নেয়, কারণ আগামী এপ্রিলের পরের মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স চেঞ্জ হয়ে যাবে, কারণ চায়নার সাথে যুদ্ধ লাগলে তখন আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার কোনো সুযোগ থাকবে না বাংলাদেশে। সুতরাং ওই রনি টনি কি বলে, রনি পাগলা কি বলে ওগুলি, বা নূর পাগলা কি বলে ওগুলি বললে কোনো লাভ নেই, কারণ এরা ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না। হ্যাঁ, বাংলাদেশের বেশিরভাগ লোক ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝে না। সুতরাং গণতন্ত্র দ্রুত প্রতিষ্ঠা করার জন্য আমার সাজেশন, হ্যাঁ, এই মুহূর্তে সবাইকে ক্ষমা করে দিয়ে, সবাইয়ের কেস উঠিয়ে দিয়ে, হ্যাঁ, বরং যারা পুলিশ হত্যা করছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হ্যাঁ, বা এখন না নিয়ে আসতে পারলেও পরবর্তীতে নিয়ে আসার সুযোগ রেখে দিতে হবে, কারণ পুলিশ হত্যাকারীদের বিচার যদি না করা যায় তাহলে কখনোই সেখানে পুলিশ প্রতিষ্ঠা পাবে না, আর পুলিশ ছাড়া কখনো দেশ চলে না, বুঝতে হবে। সুতরাং এই পুলিশ আর র্যাবকে গঠন করার জন্য সুযোগ দিতে হবে। হ্যাঁ, এবং তাদের সমস্ত কেস উইথড্র করতে হবে, তাদেরকে বলা হবে কোনো কেস তাদের বিরুদ্ধে করা যাবে না। হ্যাঁ,
পুলিশের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না, এবং পুলিশকে হয়রানি করা যাবে না। পুলিশকে যে হয়রানি করবে সে ক্রিমিনাল কেসের আন্ডারে পড়বে। পুলিশকে দ্রুত সুসংগঠিত করতে হবে এবং পুলিশের বিপক্ষে সমস্ত কিছু ক্ষমা করে দিয়ে তাদেরকে সুযোগ করে দিতে হবে। এখন ক্ষমা করা ছাড়া কোনো পথ নাই। এখন যদি করেন বিচার করব, তাহলে দেশ অগ্নিগিরিতে পরিণত হবে। আওয়ামী লীগের সমস্ত অপকর্ম যা করছে ক্ষমা করে দিতে হবে। অন্য কোনো পথ নাই, অন্য কোনো পথ খোলা নাই। হ্যাঁ, এইটাই ক্ষমা ছাড়া এবং সবাইকে সুযোগ দেওয়া ছাড়া এই বর্তমান অগণতান্ত্রিক সরকারের, ইন্টেরিয়াম সরকারের, হ্যাঁ, সে অন্য কোনো সুযোগ নাই। এখানে সে যদি এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের কেউ পানিশমেন্ট দেওয়ার কোনো ক্ষমতা নাই। সেটা অগণতান্ত্রিক, বুঝতে হবে, গণতন্ত্রটা বুঝতে হবে, সেটা অগণতান্ত্রিক। এবং তাদেরকে এখানে নির্বাচন করার জন্য, দেশকে শান্তি ফিরিয়ে এনে নির্বাচন করার জন্য তাদেরকে এই সরকার গঠন করা হয়েছে, কেউ বিচার করার জন্য নয়। ঠিক আছে? এবং এই সমস্ত চ্যাংরা পোলাপানদেরকে এই সরকার থেকে বিদায় করে নিতে হবে। ভালো শক্তিশালী লোক ঢুকাইতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টে আওয়ামী লীগের কিছু শক্তিশালী লোককে নিয়োগ দিতে হবে, বিএনপির কিছু শক্তিশালী লোককে নিয়োগ দিতে হবে এবং জাতীয় পার্টির কিছু শক্তিশালী লোককে ইন্টেরিয়াম গভর্নমেন্টে ঢুকাইতে হবে। এবং তাদের কথা শুনতে হবে, ইউনূসের শুনতে হবে এবং দেশের জনগণকেও শুনতে হবে, যদি দেশের মঙ্গল চান। এবং এক দলের বিপক্ষে আর এক দল কথা বলতে পারবে না। সবাইকে সম্মান করতে হবে। সেই বিএনপি, জাতীয় পার্টি, জামাত আগে কি করছে ওইটা নিয়ে মন ভুললে চলবে না। ক্ষমা করে দিয়ে নতুনভাবে যদি আগাতে পারেন তাইলে বাংলাদেশ রক্ষা পাবে, নাইলে বাংলাদেশ সিরিয়ার মতো ধ্বংস হয়ে যাবে। আর কোনো পথ নাই। এবং যারা ইসলামিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেছেন, যে সমস্ত জামাইতে পোলাপান বা যে ছাগলকে দাঁড়িয়ে রাখা পোলাপান দেখতেছে এবং বিভিন্ন জায়গায় যে এরা মত দিতেছে, সেই স্বপ্ন থেকে দূরে থাকেন, জীবনে ওই স্বপ্ন দেখেন না। তাহলে একদম আইসিস যেভাবে মারা গেছে 15 মিলিয়ন, আপনারাও 15 মিলিয়ন বা 30 মিলিয়ন কোনো ব্যাপার না, আপনারাও মারা করবেন, কোনো পথ নাই। ঠিক আছে? আর ব্যক্তিগতভাবে যদি আমাকে আক্রমণ করেন কিছু যায় আসে না। আমি বাংলাদেশকে ভালোবাসি বলে এই পরামর্শগুলি দিলাম। যারা শুনেন, যারা বুঝেন, আমার ভিডিওটা শেয়ার করেন, যাতে ইউনূসও দেখে এই ভিডিও, ওয়াকারুজ্জামান দেখেন, এবং বাংলাদেশের যারা নেতৃত্ববর্গ রয়েছেন, শেখ হাসিনা থেকে শুরু করে হ্যাঁ তারেক জিয়া পর্যন্ত সবাই দেখেন আমার ভিডিওটা। আর যদি আমার হেল্প চান, আমি হেল্প করতে আপনাদেরকে পারি। হ্যাঁ, আমি আপনাদেরকে হেল্প করতে পারি এবং আমেরিকার সাথে একটা সুন্দর, গঠনগতভাবে সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারেন। অর্থনৈতিক সাপোর্ট চান, বিভিন্ন সাপোর্ট চান, সেটা স্থায়ীভাবে করে দেওয়ার পথ আমার প্রভু আমাকে দিচ্ছেন। আমি সেটা বাংলাদেশের জন্য করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশের জন্য ভালো যা কিছু করা দরকার সেটা আমি করার জন্য চেষ্টা আছি, যেহেতু বাংলাদেশকে আমি ভালোবাসি। ঠিক আছে? বাংলাদেশের কোনো মানুষের ক্ষতি হোক, কোনো মানুষের মারা যাক, কোনো মানুষের কোনো খারাপ হোক, ডাকাতি, চুরি, হত্যা, গুম, এই কোনো কিছুকে আমি মেনে নেব না। হ্যাঁ, আমি একজন মোরাল অফিসার। হ্যাঁ, সুতরাং আমি দেখতে চাই মোরালিটির দিক দিয়ে এবং একে অন্যকে সম্মানের দিক দিয়ে, হ্যাঁ, সবাইকে সম্মান করতে হবে। সে হিন্দু হোক, মুসলিম হোক বা খ্রিস্টান হোক, এবং সবাইকে সবাই সম্মান করতে হবে। সবার ধর্ম পালন করার সমান অধিকার দিতে হবে। হ্যাঁ, সবার ধর্ম প্রচারেরও সুযোগ দিতে হবে এবং যুক্তিযুক্তভাবে, হ্যাঁ, জোর চাপিয়ে নয়, সুন্দর আলোচনার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে তাদের ধর্ম প্রচার করবে, কোনো সমস্যা নেই। এইটা যদি আপনারা করতে পারেন তাহলে বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে। সোনার দেশ না হোক, সুন্দর দেশ হবে। হ্যাঁ, সেটা আমি বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এই জন্য আমার প্রভু আমাকে সেই সুযোগ দিচ্ছে আমেরিকাতে, হ্যাঁ, গভর্নমেন্টের এবং সিভিল সোসাইটিতে একটা সম্মানের সঙ্গে একটা মজবুত ভিত্তি নিয়ে এই দেশে থাকার বা চলার বা জীবনযাপনের একটা সুন্দর সুযোগ দিয়েছে। এটা আমার যোগ্যতায় না, এটা তার অনুগ্রহে আমি পাইছি। ইস্যু আমি সায়া, বাংলায় যিশু বলে ইস্যু আমি সায়া, তার হস্তক্ষেপে
এবং তার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যিনি আমাকে যা দিচ্ছেন তার ব্যবহারের ফলে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ দিই আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দয়া করে সবার সঙ্গে শেয়ার করেন। যদি দেশকে ভালোবাসেন আমার ভিডিওটা দেখার শেয়ার করেন, কারণ দেশকে বাংলাদেশকে ভালোবেসেই আপনাদেরকে আমি এই কথাগুলি বলতেছি। হ্যাঁ, বাংলাদেশকে ভালোবেসেই আমি এই কথাগুলি বলতেছি। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন আমার ভিডিওটা শেয়ার করেন। দেশ বাঁচান, দেশ বাঁচান। দেশ বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য আসুন আমরা এই যে আমি যে পদক্ষেপগুলির কথা বললাম, প্রথমে অনেকগুলি বলেছি যাতে আপনারা বুঝতে পারেন, এবং তারপরে এসে আমি আসল সলিউশনটা দিলাম যে এই মুহূর্তে কি করা দরকার। হ্যাঁ, আন্তর্জাতিকভাবে যত হেল্প দরকার, হ্যাঁ, পজিটিভ মোরালিটি নিয়ে দাঁড়ানোর জন্য যত হেল্প দরকার আমি করতে পারবো, ঠিক আছে, এবং পরামর্শ আপনাদেরকে দিতে পারবো। কিন্তু যদি আপনারা দেশকে ভালো না বাসেন তাহলে আমার ভিডিও শেয়ার করার দরকার নাই। কিন্তু যদি দেশটাকে ভালোবাসেন তাহলে আমার ভিডিওটা শেয়ার করেন এবং সবাইকে বলেন যেন আমার ভিডিওটা দেখে শেষ পর্যন্ত, এবং শেষে আমি কি সলিউশন দিলাম হ্যাঁ সেটা বলার চেষ্টা করেন, যে গণতান্ত্রিকভাবে যত দ্রুত বাংলাদেশ দাঁড়াইতে পারে এবং শক্ত হাতে এখানে আর্মির সরকারকে, এটা একটা আর্মির সরকার, ইন্টেরিয়াম না, একটা আর্মির সরকারকে, সিভিলিয়ানদের নিয়ে আর্মি একটা সরকার গঠন করে দিচ্ছে, এটা আর্মির একটা সরকার। এই সরকারকে আর্মি শক্তভাবে এখন সাপোর্ট করা দরকার এবং আর্মিরও ক্ষমাসুলভ সুন্দর মনোভাব নিয়ে এগিয়ে আসা দরকার। এবং আর্মির প্রতি, বাংলাদেশের আর্মির প্রতি আমেরিকার আর্মির একটা মানে সংযোগ সূত্র রয়েছে। হ্যাঁ, আমাকে আর্মির মধ্য থেকে, পেন্টাগনের মধ্যে দিয়ে আমাকে ইনভাইট করতে পারেন, আমি বাংলাদেশে আসবো যদি আমাকে ইনভাইট করেন। এবং সেটা গভর্নমেন্টের মধ্যে বাংলাদেশের আর্মি আমেরিকান আর্মির মধ্যে দিয়ে তাদেরকে হেল্প করার জন্য সামরিকভাবে, নৈতিকভাবে এবং দেশ গঠনের জন্য যত হেল্প করা দরকার আমি করতে পারবো, ঠিক আছে। কিন্তু সেটা সরকারিভাবে বাংলাদেশ আর্মি আমেরিকান পেন্টাগনের কাছে ইনভাইট করলে আমি সেটাই সাড়া দেবো। হ্যাঁ, সুতরাং এই ভিডিওটা শেয়ার করেন, তাদেরকে বলেন, তারা বিভিন্ন সবাই মানে বাংলাদেশকে রক্ষা করার জন্য যা করা দরকার সবাই, অনেকে সেটা করতে চায়, হয়তো ইউনুসও করতে চায়, অনেকেই করতে চায়, ওয়াকারুজ্জামান করতে চায়, আমরা অনেকে আগে অনেক কথা বলেছি, বিভিন্ন দেশ ধ্বংস দেখে খারাপ লেগেছে, অনেকে অনেক কথা বলেছি, কিন্তু দেশ রক্ষা করার জন্য এখন কি করা দরকার সেই কথাগুলি আজকে বললাম, ঠিক আছে। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশে যেটা করা দরকার, আজকে একটা সুন্দর একটা পথ, গণতান্ত্রিক পথ বার করার যে প্রক্রিয়াটার কথা বললাম, এবং ইন্টারন্যাশনাল সম্পর্ক, আমেরিকার সাপোর্ট বা চায়নার সাপোর্ট, সব দেশের সাপোর্ট, হ্যাঁ, কিভাবে নেওয়া যায়, হ্যাঁ, একটা কার সাথে বন্ধুত্ব, সবার সাথে বন্ধুত্ব, কার সাথে শত্রুতা না, এবং সবাইকে বাংলাদেশ গঠনে আমন্ত্রণ জানানো, কিন্তু কার সাথে শত্রুতা না, ঠিক আছে। এবং ভালো রাষ্ট্রের সাথে যদি শত্রুতা না হয় সেই ব্যবস্থা করা, তাতে যদি আমাদেরকে অন্য কিছু করা লাগে, অন্য কেউকে বেশি সুযোগ দেওয়া লাগে, হ্যাঁ, সেন্ট মার্টিন দেওয়া লাগে, দিব আমেরিকাকে, অসুবিধা কি। হ্যাঁ, এটা আপনি খারাপ চোখে নিতে পারেন, কিন্তু কেন? কারণ কাতারে দেখেন, কাতার ছোট্ট একটা দ্বীপের মতো, হ্যাঁ, বদ্বীপ বলতে পারেন, দ্বীপ না বদ্বীপ, কারণ যুক্ত সৌদির সাথে, এবং সেখানে তাদের বড় যে বেসটা হচ্ছে AUB বেস। হ্যাঁ, এই AUB বেসে কাতারিয়ান আর্মিরা পাহারা দেয় আমাদের এয়ারফোর্স এবং আর্মিদের। আমি সেখানে ছিলাম 1 বছর, এবং মিডল ইস্টের সব কান্ট্রিতে আমি গেছি। হ্যাঁ, আফগানিস্তানে যাইনি শুধু, আর সব কান্ট্রিতে গিয়েছি। তাহলে আপনি দেখেন এই যে সেখানে বেস আছে, ঠিক আছে। সৌদিতে আমাদের বড় বেস আছে, জর্দান 3টা বেস আছে, আরও 2টা কাজ চলছে, তারপরে জাপানে আমাদের 77টা বেস রয়েছে, হ্যাঁ, 55টা বেস রয়েছে আমাদের সাউথ কোরিয়ায়। এগুলি বড় বড় বেস, ছোট ছোট পয়েন্ট বাদ দিলাম। সিনাইতে আমাদের, ইজিপ্টে রয়েছে সিনাই, ইজিপ্টের সিনাইতেও রয়েছে আমাদের বেস। তাহলে দেখেন মিডল ইস্ট, কাতারের মতো দেশে, সৌদির মতো দেশে যদি আমেরিকান বড় বেস থাকতে পারে, আমেরিকার নিজস্ব প্লেন ল্যান্ড করতে পারে, এয়ারপোর্ট থাকতে পারে, তাহলে একটা দ্বীপ দিলে যদি আমরা অর্থনৈতিকভাবে সমর্থ হই, সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা নাই তো। যদি সৌদি দিতে পারে
তাই বাংলাদেশের আমরা এমন কি মুসলমান হইলো বাংলাদেশের যে তারা দিতে পারবে না? নিজের কাছে প্রশ্ন করেন। যেটা যদি আমাদের অর্থনৈতিক লাভ হয়, এখন আমাদের কতটা অর্থনৈতিক লাভ হয় সেন্ট মার্টিন দিয়ে? মোটেই না। এবং সেখানে যদি আমেরিকান একটা বেস হয়, সেটা যদি বাংলাদেশের জন্য পজিটিভ আমরা দেব। চায়না যদি চট্টগ্রামে যদি পোর্ট করতে চায়, সেটাও আমরা দেব। ঠিক আছে, কারণ সবার সাথে আমরা বন্ধুত্ব রক্ষা করব। সেটার জন্য দেশ এগিয়ে যাবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি হবে। অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশের জন্য একান্ত জরুরি। সুতরাং মৌলবাদী চিন্তাভাবনা বাদ দিয়ে অর্থনৈতিক স্বাবলম্বী কীভাবে হওয়া যায়। এখন দেখেন, আমেরিকায় যদি কালকে আমি যাই আমেরিকান এম্বাসিতে, বলি কারা কারা আমেরিকায় যেতে চান আসেন, সবাইরে ভিসা দেবো, দেখবেন সব বাংলাদেশের সবাই এসে লাইন দিচ্ছে, বেশিরভাগ এই ইয়াং পোলাপান সবাই এসে লাইন দিচ্ছে। ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন, হাজার হাজার কীভাবে বিদেশে যাওয়া যাবে, ইউরোপ আমেরিকায় যাওয়া যাবে, সবাই নাচতেছে। হ্যাঁ, তারা তো মুসলিম সবাই, তাই না? নাচতেছে, যার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমেরিকায় আসতে যাচ্ছে। হ্যাঁ, পানামা আইসা, সেখানে পানামা উরুগুয়েতে আইসা, দক্ষিণ আমেরিকায় আইসা, সেখান দিয়ে তারা এনে বন জঙ্গল দিয়ে $50,000 খরচ করে আমেরিকাতে ঢোকে অবৈধভাবে। প্রচুর বাঙালিরা নিউ ইয়র্কে আসছে এখন, সবাই দেখি টিভিতে আইসার কথা বলে, আমি এদিক দিয়ে পালাই আসছে। তাহলে দেখেন যে বিরোধিতা করার কোনো মানে নেই, এখন কেউ বিরোধিতা করা যাবে না। হ্যাঁ, বনে থাইকা বনের সিংহের বাঘের সাথে বিরোধিতা করা যাবে না। সেই জন্য চায়না, রাশিয়া, আমেরিকা, ভারত কেউর বিরোধিতা করা যাবে না। হ্যাঁ, কেউর বিরোধিতা করা যাবে না। যে রাষ্ট্রগুলি অর্থনৈতিকভাবে, সামরিকভাবে শক্তিশালী, শিক্ষাগতভাবে তাদের অনেক ফাউন্ডেশন রয়েছে ভালো, তাদের সঙ্গে শত্রুতা করা যাবে না। আর আমেরিকার সাথে শত্রুতা করা মানে চায়না, এই তাইওয়ান বা জাপান, কোরিয়ার সাথে সম্পর্ক খারাপ করা। এবং এইখানে বেস হইলে দেখবেন জাপানে ৭৭টা বেস রয়েছে আমেরিকার। হ্যাঁ, চিন্তা করেন, ৭৭টা বেস রয়েছে। আপনি যদি ওকানাওয়া যান, আমি গেছিলাম এই কয়েক মাস আগে। হ্যাঁ, সেখানের বেশিরভাগ জায়গায় হয়েছে আমাদের, দেখবেন সেখানে আমেরিকান একটা মার্কেটই আছে। ঠিক আছে, ঠিক হামফ্রিতে আমি ছিলাম 1 বছর। হ্যাঁ, ক্যাম্প হামফ্রিতে, আমেরিকার সবচেয়ে বড় বেস, 35,000 সেনা সেখানে থাকে, একদম মেইন। আবার সোলে যাই দেখেন যে ইয়াংস্তান বেস, সেটা কিন্তু ওইখানেই কিন্তু সোল, সেখানে সাউথ কোরিয়ার প্রধানমন্ত্রী থাকে, সবাই থাকে সেখানে। আমাদের বেইজের বাউন্ডারির মধ্যে, যেটা গুগল করলে আপনি দেখতে পাবেন না, কারণ গুগলে সেখানে দেখায় না। আমেরিকান কোনো বেইজের মধ্যে গুগলের বা কোনো অ্যাপের কোনো কার্যক্রম নাই, ড্রাইভিং বা ম্যাপের অ্যাপের কোনো কার্যক্রম নাই, আপনি দেখতে পাবেন না। কিন্তু আমি তো সেখানে গেছি, থাকছি, হ্যাঁ, সব কিছু দেখছি। হ্যাঁ, সেই জন্য আপনাকে আমি বললাম। ঠিক আছে, এখন আমি আমেরিকাতে আসছি। হ্যাঁ, এখন যদি আপনি যান, যে বেস করলে এটা শুধু ধর্মের কারণে আপনি বিরোধিতা করতেছেন, বা এই আমেরিকা নিয়ে যায় নাই চায়না, আমেরিকা নিয়ে যায় নাই জাপান, আমেরিকা নিয়ে যায় নাই কোরিয়া, আমেরিকা নিয়ে যায় নাই কুয়েত, কাতার এবং সৌদি আরব, জর্ডান, মিশর, কোনো কিছুই আমেরিকা নিয়ে যায় নাই। বাংলাদেশ আমেরিকা নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে আমেরিকা নিয়ে যেতেছে না, বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যেতেছে না, এটা ব্যবহার করা হয়। রাশিয়ার মতো লোক আলাস্কা বিক্রি করে গেছে, রাশিয়ার মতো কান্ট্রি আমেরিকার কাছে। হ্যাঁ, মেক্সিকো বিক্রি করে গেছে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, চিন্তা করে দেখেন। সুতরাং আমেরিকা অর্থনৈতিকভাবে পাওয়ারফুল, টেকনোলজির দিক থেকে পাওয়ারফুল। ঠিক আছে, এবং এটা কখনো শেষ হবে না, এমন একটা জায়গায় আমেরিকা পৌঁছে গেছে। সুতরাং বনে থাইকে সিংহের সাথে বিরোধিতা করে লাভ নাই। সৌদি বুঝছে, হ্যাঁ, মিডল ইস্টের কান্ট্রি, মুসলিম কান্ট্রিগুলি বুঝছে। সেই জন্য নিজেদের মধ্যে মারামারি করিয়া ধ্বংস হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং প্রথম সাপোর্টে দরকার, আস্তে আস্তে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মাদ্রাসায় অর্থনৈতিক সাপোর্ট দেওয়া বন্ধ করতে হবে সাধারণ জনগণেরও, এবং গভর্নমেন্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এখানে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিলে আস্তে আস্তে এটা এমনি মরে যাবে। এবং স্কুলের আন্ডারে, নর্মাল গভর্নমেন্টের স্কুলের আন্ডারে এদেরকে সবাইকে নিয়ে আসতে হবে, আমেরিকার মতো বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলির মতো। হ্যাঁ, যে প্রাইমারি মানে প্রাইভেট যেগুলি থাকবে সেটাও মানে গভর্নমেন্টের নির্ধারিত বই পড়াইতে হবে এবং বাস্তব পাঠ্যপুস্তক পড়াইতে হবে। এর বাইরে যদি 2-1টা পড়াইতে চান ধর্মীয় শিক্ষা, সেটা রাখা যাবে,
কিন্তু সব ধর্মের জন্য সুযোগ দিতে হবে, যেটা স্বাভাবিক স্কুলে রয়েছে। সুতরাং মাদ্রাসা চালানোর কোনো দরকার নাই, এগুলি স্কুলে পরিণত করতে হবে। এবং যদি এতিমখানা করতে চান, আমার মনে হয় অন্যভাবে সেটা শুরু করতে হবে। স্বাভাবিক স্কুল লেগে হোস্টেল করে দিতে হবে। এবং সেটার জন্য ডিসিশন নেওয়ার দরকার রয়েছে, গবেষণা করে ডিসিশন নেওয়ার দরকার রয়েছে। তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের উন্নতি করার জন্য যা কিছু করা দরকার, এটা কিন্তু এখন সুযোগ রয়েছে এপ্রিলের আগ পর্যন্ত। হ্যাঁ, কারণ চায়নার সাথে যুদ্ধ লাগলে তখন আর বাংলাদেশে করার কোনো সময় পাবে না। এবং এই গভর্নমেন্ট থাকলে, অগণতান্ত্রিক গভর্নমেন্ট থাকলে ইন্ডিয়া ইউজ করবে, ইন্ডিয়া সুবিধা নেবে, কারণ কিছু অংশ দখল করে নিয়ে নেবে, হয়তো পুরোটা না নিলেও। তারপরে মায়ানমার, চিটাগাং দখল করে নেওয়ার চিন্তা করবে চায়না, মায়ানমার। হ্যাঁ, তারপরে আমেরিকা বেস করতে চাবে, বা আমেরিকা বাংলাদেশকে ব্যবহার করতে চাবে। তাহলে বাংলাদেশ হবে একটা অগ্নিউদরী, সবাই খেলতে চাবে বাংলাদেশকে নিয়ে। সেই খেলার সুযোগ আপনি দিবেন? আবার আপনি যারা মৌলবাদী রয়েছে তারা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে চাবে, যেটা পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিরোধিতা করবে। সব ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলি বিরোধিতা করবে, হয়তো মিডল ইস্টের কিছু টেররিস্ট অর্গানাইজেশনগুলি আপনাকে সাপোর্ট দেবে। বুঝতে হবে এই খেলায় আপনি খেলবেন নাকি নিজেকে প্রোটেক্ট করে সুন্দরভাবে সুরক্ষা করবেন, চিন্তা করতে হবে। চাই যারা বাংলাদেশকে ভালোবাসেন, দেশের মানুষের উন্নতি চান, দেশের মানুষ যেন 3 বেলা খেতে পারে, হ্যাঁ, ছেলেমেয়েরা সুন্দর পড়াশোনা করতে পারে, বিদ্বান হইতে পারে, হ্যাঁ, তারপরে তারা ভালো কিছু শিখতে পারে, ভালো মোরালিটি থাকে তাদেরকে, গুরুজনদেরকে সম্মান করতে পারে, শিক্ষকদের সম্মান করতে পারে, দেশকে যারা ভালোবেসেছে, দেশের জন্য যারা জীবন দিচ্ছে প্রকৃতভাবে, তাদেরকে সম্মান করে, হ্যাঁ, দেশকে যারা সেবা করেছে তাদেরকে সম্মান করে। এইগুলি দেশপ্রেম এটাকেই বোঝায়। হ্যাঁ, যদি আপনি এগুলির পক্ষে থাকেন, আমার ভিডিওটা শেয়ার করেন। হ্যাঁ, আমি মনে করি ইউনূস সাহেব, তারপরে জয়, তারেক জিয়া সব শুরু করে সব লিডারদের আমার ভিডিওটা দেখা উচিত। এই সুযোগটা তাদেরকে করে দেন, দেওয়ার পরে তাদেরকে বলেন হ্যাঁ যে এইভাবে দেশটাকে গঠন করতে হবে। এবং এই জন্য যদি আপনার পরামর্শ দরকার থাকে, হ্যাঁ, আর্মির কমান্ডারদের, সব কমান্ডারদের আমি পরামর্শ দিই আমেরিকার। ঠিক আছে, এটাই আমার জব, মোরালিটি এবং আর্মিদেরকে অ্যাডভাইস করা, কমান্ডারদেরকে অ্যাডভাইস করা এবং মোরালিটি এবং কাউন্সিলিং দেওয়া। তাই এটাই আমার জব, হ্যাঁ, গভর্নমেন্টের, আমেরিকান গভর্নমেন্টের। হ্যাঁ, আপনি যদি চান আমি আমার দেশকে গঠন করার জন্য, বাংলাদেশকে গঠন করার জন্য, আমেরিকাকে গঠন করার জন্য আমি এটা দিতেছি, আপনার বাংলাদেশকে কেন দেব না? কারণ বাংলাদেশকে আমি ভালোবাসি, বাংলাদেশে আমার জন্ম হয়েছে, বাংলাদেশকে আমি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের আমার সোনার বাংলা গান গেয়ে প্রত্যেক দিন স্কুলে বাংলাদেশে পড়াশোনা করছি, তাই না? তাহলে বুঝতে হবে, হ্যাঁ, এই মোরালিটি গঠন করতে হবে। আমি যেভাবে গঠন করেছি বাংলাদেশে থেকে, আমি জীবনে যখন বলছি কোনো খারাপ কাজে আমি অংশগ্রহণ করবো না। ছোটোবেলায় এই পণ করেছি, সিগারেট খাবো না, বিড়ি খাবো না, মদ খাবো না, হ্যাঁ, শুকরের মাংস খাবো না, হ্যাঁ, কোনো যেগুলি খারাপ বলে মানুষে সে কোনো কাজ আমি করবো না। হ্যাঁ, এটা ছিল আমার পণ ছোটোবেলা থেকে, সেই জন্যই আমি এখানে উঠে আসছি। ঠিক আছে, এই কাজগুলি আপনাদের সবাইকে করতে হবে, আপনারা তাহলে উঠে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করতে আপনি ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, অনেক ভালো ভালো তথ্য আপনি পাবেন। ধন্যবাদ সবাইকে।